হর্ষবর্ধন ও গোবর্ধন দুই ভাই, আসামের বর্ধন অ্যান্ড বর্ধন কোম্পানির দুই মালিক। কাঠের কারবারে অনেক টাকা করেছেন তারা। এবার তারা এসেছেন কলকাতায় কামানো টাকা কিছু কমিয়ে নিতে। শিয়ালদা স্টেশনে নেমে দেখলেন নির্দিষ্ট কর্মচারীটি অনুপস্থিত। কলকাতার চওড়া রাস্তায় গাড়ি ঘোড়া ডাবল ডেকার বাস দেখে অবাক হয়ে যায় তারা। খরচ করতে কলকাতায় আসা, তাই বাসে উঠেই গোটা বাসটাকেই ভাড়া করে ফেললেন। শেষে ভিড়ের ঠেলায় হর্ষবর্ধনের প্রাণ যায় আর কি। ঘোরাঘুরি করে 13-12 রসা রোডের বাড়ি খুঁজে পেয়ে দেখেন দরজায় প্রকাণ্ড তালা। গোবর্ধন শেষে বাড়ির পাইপ বেয়ে ওঠার বুদ্ধি করে। অনেক কষ্ট করে বাড়িতে ঢোকা গেল। খানিক পরে এক ব্যক্তি এসে জানায় তারা ভুল বাড়িতে ঢুকেছেন। পরোয়া না করে ডবল টাকা দিয়ে তক্ষুনি বাড়ি ভাড়া করে ফেললেন দুই ভাই। বেলা গড়ালে তারা গেলেন কিং কং দেখতে। টিকিট কাটার ভিড়ে সাহস করে ঢুকলেন তো বটে, কিন্তু যখন বেরিয়ে এলেন তখন দেখা গেল হর্ষবর্ধনের জামাটাও পাল্টে গেছে। দুই ভাই বাড়ি ফিরে শুয়ে পড়েন। তারপর সেদিন সকাল 8টা বেজে গেল। তবু দুই ভাইয়ের ঘুম ভাঙতে দেরি হচ্ছিল। অর্ধতন্দ্রায় হর্ষবর্ধন নানাবিধ সুখ স্বপ্ন দেখছিলেন। যেমন কেবলমাত্র কলার খোসায় চেপে পৃথিবী পরিভ্রমণ করা যায় কিনা, কিংবা যদি এমন হতো রেল লাইনের উপর দিয়ে ট্রেন না চলে যদি প্ল্যাটফর্মটাই চলতে শুরু করত, তাহলে কি মজাই না হতো। কেমন প্ল্যাটফর্মটায় চেপে খোলা জায়গায় হাওয়া খেতে খেতে পাইচারি করতে করতে দিব্যি হিল্লি দিল্লি বেড়ানো যেত। ঠিক এমনি সুখের সময় মানুষের সুখ বিধাতার সয় না। সহসা হর্ষবর্ধনের মনে হলো তার ভুঁড়ির ভার যেন অকস্মাৎ অনেকখানি বেড়ে গেছে। চোখ খুললে পাছে স্বপ্নের আমেজটা টুটে যায়, সেই ভয়ে হর্ষবর্ধন চোখ বুজেই ডাকলেন, গোবরা। এই গোবরা, দেখ তো আমার পেটে কি। চোখ না খুলেই গোবর্ধন জবাব দিল, কি আবার? ইতিমধ্যে ভুঁড়ির বোঝাটিকে সচল এবং সক্রিয় বলে হর্ষবর্ধনের বোধ হতে লাগলো। ব্যাপার কি? নিতান্তই কি নিদ্রার মায়া ত্যাগ করে অকালে চোখ খুলতে হবে? কিংবা খবরের কাগজে বড় বড় হরফে যাকে বলে ভীষণ আকস্মিক দুর্ঘটনা, তেমনি ভয়াবহ কিছু তাঁরই উদরের উপরে এই মুহূর্তে ঘটে যাচ্ছে? তার ভয় হচ্ছিল চোখ খুলতে। গোবরা, দেখ না, নড়ছে যে রে আমার পেটে। গোবর্ধনও চোখ খোলার কষ্ট করতে প্রস্তুত নয়। পেটে নড়ছে? পিলে টিলে হয়তো, বুঝলে। হর্ষবর্ধন ভাবলেন গোবরা ভুল বলেনি, পিলেই হবে, নইলে পেটে আবার নড়বেটা কি। আসামের পিলে, ডাকসাইটে পিলে, কলকাতায় এসে হাওয়া বদল করে শহরের হালচাল দেখে আন্দোলন শুরু করেছে, এমন আশ্চর্য কিছু নয়। আকস্মিক ভূমিকম্পের কারণ অবগত হয়ে হর্ষবর্ধন নিশ্চিন্ত হলেন। আবার তার নাক ডাকতে শুরু করল। ভূমিকম্পে চাপা পড়ার ভয় নেই যখন, সে ভয় বরং পাশের লোকের কিছু পরিমাণে থাকলেও ভুঁড়ির মালিক যিনি, তিনি একেবারে অকুতোভয়। সুতরাং হর্ষবর্ধন ভুঁড়িতুত বিপর্যয়ে মাথা ঘামানো নিষ্প্রয়োজন জ্ঞান করলেন। তার নাক ডাকতে লাগলো। বর্ধনেরা নিশ্চিন্ত হলেও পিলে কিন্তু নিশ্চিন্ত ছিল না। হঠাৎ গোবর্ধন অনুভব করল কি যেন একটা লাফিয়ে পড়ল তার পেটের উপর। ভয়ে তার সারা শরীর কুঁকড়ে গেল, কিন্তু চোখ খুলতে সাহস হলো না। দাদার পিলে তার পেটে লাফিয়ে আসবে, শরীর তত্ত্বের নিয়মে এটা কি সম্ভব? সে ভয়ানকভাবে ভাবতে শুরু করল। ইতিমধ্যে একটা ক্ষীণ আর্তধ্বনি শোনা গেল, পিলের ডাক। আওয়াজ শুনে গোবর্ধনের নিজের পিলে চমকে গেল। সে ধড়মড় করে উঠল, এই যে বিড়াল! ও দাদা! তার কণ্ঠে ও চোখে বিভীষিকা। বেড়ালকে তার ভারী ভয় হয়,
হ্যাঁ এই কি রে? হর্ষবর্ধন উঠে বেড়ালটাকে বিপর্যস্ত গোবর্ধনের উদর থেকে সজোরে বেদখল করে ঘরের কোণে নিক্ষেপ করলেন। বেড়াল এলো থেকে কি বিপদ? বেড়ালটা তৎক্ষণাৎ ফের লাফিয়ে বিছানায় এসে উঠল, আর সেই লাফটাকে একসঙ্গে হাই এবং লং জাম্পের রেকর্ড বলা যেতে পারে। মার্জার মহাপ্রভুর ভীত দৃষ্টি অনুসরণ করে দুই ভাই দেখলেন ঘরের কোণে তিনটে কেঁদো কেঁদো ইঁদুর নিশ্চিন্ত নিরুদ্বেগে তাদের রাতের ভুক্তাবশেষের সদ্ব্যবহারে নিরত। বিছানায় বসে তিনজনে সভয়ে সেই দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। ভয়ের কথাই বটে, কাবুলে ইঁদুর হয় কিনা জানি না, কিন্তু কাবুলি ইঁদুর বলে যদি কিছু থাকে এগুলি হচ্ছে তাই। তাদেরই ভাইরা ভাই নিঃসন্দেহেই। কাবুলি বেড়ালের সঙ্গে এরা কেমন ব্যবহার করে কে জানে, কিন্তু গোবেচারা বাঙালি বেড়ালকে যে এরা আদপেই আমল দেয় না তা তো স্পষ্টই। মানুষদের সঙ্গে এরা কদ্দূর খাতির করে তাও তো জানা নেই। হর্ষবর্ধন নিতান্ত ভাবিত হন। গোবরা সাহস দেয়, ভয় কি দাদা, ওরাও তিনজন, আমরাও তো তিনজন। হর্ষবর্ধন হতাশ ভাবে ঘাড় নাড়েন। সম্মুখ সমরে ওই বেড়ালটা ধর্তব্যের মধ্যেই নয়। দেখলি না কিরকম পালাতে ওস্তাদ, কিরকম লাভখানা দিল দেখলি? ভাবস আস্ত একটা কাপুরুষ। অনেকক্ষণ মাথা ঘামিয়ে কথাটা গোবর্ধনের মাথায় আসে। হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে কাউহার্ড, আস্ত গুরু, গুরুর পাল। যা বলেছ। হর্ষবর্ধন বুক ফুলিয়ে বলেন, যদি একজন করে আসে আমি ওদের ভয় খাই না, কিন্তু তা তো আসবে না, একসঙ্গে সব তাড়া করবে। তাহলে কি বিপজ্জনক ব্যাপারটাই না ঘটবে ভেবে গোবর্ধন শিউরে ওঠে। একসঙ্গে তিনটে কাবুলি ইঁদুরের আক্রমণ ঠেকানো কি সহজ কথা? এ যা ইঁদুর, বেড়াল তো দূরে থাক, এরকম বাহন দেখলে বাবা গণেশকেও পালাতে হতো। কার প্রাণের মায়া নেই বাপু? গোবরা বলে, বুঝেছো দাদা, এ চিজ দেখলে না গণেশ বাবাজিও পালাতেন, এমনকি তোমার ওই ঐরাবতও। আমরা তো কোন ছাড়। হর্ষবর্ধন গম্ভীর হয়ে ওঠেন। আমি ভাবছি যদি তাড়া করে তাহলে কি করব? কড়ি কাঠ ধরে ঝুলতে হবে দেখছি, পালাবো কোথায়? হ্যাঁ, দরজা তো ওরাই আগলে রয়েছে। দুই ভাই কড়ি কাঠ ধরে ঝুলছেন। বেড়ালটা দাদার কাছা আশ্রয় করে দোদুল্যমান, আর নিচ থেকে ইঁদুরদের লম্ফঝম্প। এ দৃশ্য কল্পনা করে গোবরার হাসি পেল। তাই তো, তাহলে তো ভারী মুশকিল হলো দাদা। তুমি কি ওই ভারী দেহ নিয়ে ঝুলতে পারবে? বেড়ালটাও কটাক্ষে হর্ষবর্ধনের বিপুল কলেবর লক্ষ্য করল। তার মুখভাব দেখে মনে হলো গোবর্ধনের মতো সেও এ বিষয়ে সন্দেহবাদী। বেড়ালের সহানুভূতি হর্ষবর্ধনের হৃদয় স্পর্শ করল। যদি করেই তারা, আমি ভয় করি নাকি? হর্ষবর্ধন তাল ঠুকে বেড়ালটা লেজ মুঠিয়ে ধরেন। তাহলে এই বেড়ালটাকেই বাগিয়ে ধরবো। বেড়ালে ইঁদুর মারে বলে শুনেছি, এই বেড়াল পেটা করে ইঁদুর পেটাদের মেরে খতম করব। বেড়ালটা হস্তগত লেজের বিরুদ্ধে কুণ্ঠিতভাবে আপত্তি জানায়। অনাহুত এবং অনাকাঙ্ক্ষিত এই চতুষ্পদ ব্যক্তিটিকে গোবরারও ক্রমশ ভালো লাগছিল। ভালো লাগবারই কথা, আসন্ন বিপদের মুখে শত্রুর সঙ্গেও আত্মীয়তা হয়। ভীষণ বন্যাবর্তে মানুষ আর বাঘ একই ঘরের চালে আশ্রয় করে পাশাপাশি ভেসে চলেছে অনেক সময় এমন দেখা গেছে। যদিও দেখার চেয়ে শোনা যাওয়াই সম্ভব, কেননা সেই দারুণ স্রোতের মাথায় দাঁড়িয়ে দেখার লোক তখন কোথায়। যাই হোক, আসল কথা এই, বিপদে পড়লে বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়, সুতরাং একটা বেড়ালের সঙ্গে ভাব করে ফেলবে, এ আর বেশি কথা কি। সুতরাং সে দাদার প্রস্তাবের প্রতিবাদ করে। না, তাহলে বেড়ালটাও যে সাবার হবে। হয় হোক গে, কথায় বলে যাক শত্রু পরে পরে, ইঁদুরও যাক বেড়ালও যাক, ওদের কাউকেই আমি চাই নে। আচ্ছা, ইঁদুরগুলো যদি এখন বিছানায় লাফিয়ে আসে দাদা? কেন তা আসবে কেন? বিছানা কি ওদের খাদ্য নাকি? হ্যাঁ, গদি কাটে বলে শুনেছি, নিশ্চয়ই তুলো খায়। কিন্তু তা নয়, যদি বেড়ালটাকে তাড়া করে আসে? বলিস কি? হর্ষবর্ধন সন্ত্রস্ত হয়ে ওঠেন। তা পারে তাড়া করতে, যেরকম মাঝে মাঝে তাকাচ্ছে বেড়ালটার দিকে,
কি কি হবে তাহলে গোবরা? তাই তো ভাবছি। দে ওকে ইঁদুরদের দিয়ে দে, পিকনিক করে ফেলুক। ওর জন্য কি আমরাও প্রাণে মরবো? দিয়ে দে দিয়ে দে। কিন্তু বেড়ালটা বোধ করি ওদের মতলব টের পেয়েছিল। এমন ভাবে গদিতে নোক এঁটে বসলো যে টেনে তোলে কার সাধ্য। বেড়ালের সঙ্গে ট্যাগ অব ওয়ারের প্রাণান্ত পরিশ্রমে দুই ভাই যখন ঘরমাক্ত কলেবর, ইঁদুর তিনটে তখন প্রাতরা সমাপ্ত করে নিঃশব্দে প্রস্থান করেছে। প্রথমে বেড়ালের নজর পড়তেই সে ঘাড় ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ পরে পরিষ্কার গলায় উঁচু খাদের ডাক ছাড়ল। পর মুহূর্তেই সে বর্ধনের বাহুপাশ থেকে বিমুক্ত হয়ে বিছানা থেকে নেমে গেল। দরজা পর্যন্ত একবার টহল দিয়ে এসে এদিকে ওদিকে তাকিয়ে আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে ইঁদুরের উচ্ছিষ্টে মনোনিবেশ করল। বেড়ালের স্বরের তারতম্য থেকেই হর্ষবর্ধন ঘরের পরিবর্তন আবিষ্কার করতে পারলেন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বাঁচা গেল বাপ। বাবারে বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। ইঁদুরে ইঁদুরে বেড়াল তাড়ায়। কলকাতার হালচালই অদ্ভুত। শহুরে ইঁদুর দাদা, যেরকম ভাবভঙ্গি দেখলাম, মানুষেরই তো আক্কা করে না তো বেড়াল। আমার তো বুক কাঁপছিল এতক্ষণ। কিন্তু খানিকক্ষণ নিঃশব্দে কাটে। গোবর্ধন কি যেন ভাবতে থাকে। তুই কি ভাবছিলি? ভাবছিলাম বেড়ালটা যে শহুরে ইঁদুর দেখে ঘাবড়েছিল তা হয়তো নয়। নয়? তা নয় তো আবার কি? আমাদের কর্মচারী কি লিখেছিল? কলকাতার হালচালি এই। মেশামেশির অত বেশি পক্ষপাতী নয় এরা, এমনকি এই বেড়ালরাও। তা নয়। পিলেগের নাম শুনেছ? শুনেছি, তাতে কি? শহর জায়গায় ভারী হয়। গোবর্ধনের চালটা মুরব্বিয়ানা হয়ে ওঠে। ব্যায়ামটার নাম পিলেগ কেন জানো? পিলে থেকে লেগ পর্যন্ত ফুলে ফেপে ওঠে, তাই পি লেগ। লেগ কাকে বলে জানো তো? যা যা, তোকে আর বিদ্যে ফলাতে হবে না। তোর মাথা। লেগ মানে মাথা নয়, ঠিক তার উল্টো, যাকে বলে গিয়ে পা। ওরে জানি জানি, তোকে আর বলতে হবে না। ফিট মানেও পা হয়। আবার ফিট দিয়ে আমরা কাঠ মাপি, সে হলো গিয়ে আরেক ফিট। আবার অজ্ঞান হয়ে গেলেও ফিট হয়, সে আবার আরেকটা ফিট। কিন্তু তাতে গিয়ে তোমার লেগ হয় না। লেগে আর ফিটে এই একখানেই তফাৎ। হর্ষবর্ধন দাবড়ে দেন, বুঝেছি। এখন পিলেগের কথা ক। শহরের ইঁদুর, হ্যাঁ বুঝেছ? কামড়ালেই পিলেগ। হ্যাঁ, বেড়ালটা কেন ঘাবড়াচ্ছিল বুঝলে এখন? ইঁদুরের ভয় নয়, পিলেগের ভয়ে। বলিস কি রে? হ্যাঁ, শহুরে বেড়াল, কত ডাক্তারের বাড়ি ওর যাতায়াত, কত ডাক্তারি কথাবার্তা শোনে, রোগ ব্যায়ামের ব্যাপারে সব ওর জানা। তাই ও সাবধান, বুঝেছো দাদা? সাবধানের বিনাশ নেই না কি বলে না? এই গোবরা, তুই ঠিক বলেছিস। হর্ষবর্ধন সোজা হয়ে বসেন। না না, আজ কিংবা কালই এই বাড়ি আমাদের ছাড়তে হবে। যাই, ইঁদুরের উপদ্রব এখানে। কখন কামড়ে দেয় কে জানে, আর কামড়ে দিলেই হলো। ব্যাস, তাহলেই পিলে থেকে লেগ পর্যন্ত আগাগোড়াই পিলেগ। বাক্যটা সম্পূর্ণ করে মুখখানা পেঁচার মতো বানিয়ে তোলেন হর্ষবর্ধন। গোবর্ধনও দাদার মুখের দ্বিতীয় সংস্করণ হয়ে বসে থাকে। নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প কলকাতার হালচাল দ্বিতীয় পর্ব। শিবরাম চক্রবর্তী বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে একটি অবিস্মরণীয় নাম। শব্দের নানান কারিকুরিতে কথার পিঠে কথা চাপিয়ে উৎকৃষ্ট পান বা শ্লেষ সৃষ্টি তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য। শিশু সাহিত্যিক হিসাবে সমাধিক প্রসিদ্ধ হলেও টিকা টিপ্পনী ও গুরুগম্ভীর রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সাহিত্য সৃষ্টির পাশাপাশি তাঁর অনাড়ম্বর ব্যক্তিজীবনও এক দৃষ্টান্ত সকলের কাছে। 1903 সালের 13ই ডিসেম্বর জন্মগ্রহণ করে 1980 সালের 28শে আগস্ট শিবলোকে গমন করেন এই অনাড়ম্বর, নিরহংকারী, সদাপ্রফুল্ল শিবরাম চক্রবর্তী। তাঁর সৃষ্টি হর্ষবর্ধন ও গোবর্ধন বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।
হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। বসে থাকতে থাকতে দুই ভাই অকস্মাৎ উৎকর্ণ হন। কৃষ্ণ যাদবায় নম। তাঁদেরই বাড়ির সদর দুয়ারে খঞ্জনি বাজিয়ে কে যেন সংকীর্তন শুরু করেছে। হর্ষবর্ধন অভিভূত হয়ে বললেন, আহা, কে এমন হরিগুণ গান করে? গোবরা, ডেকে আন উপরে। গোপীনাথ মদন মোহন। আহা, কোনো মহাপুরুষ টহাপুরুষ হবে, দর্শন করা যাক। নিচে থেকে গোবরার গলা শোনা যায়। কোনো মহাপুরুষ নয় দাদা, একেবারেই টহাপুরুষ। তুই ডেকে নিয়ে আয়। খঞ্জনিধারীকে নিয়ে গোবর্ধন ঘরে ঢোকে। একজন খোঁড়া ভিখিরি সিঁড়ি ভেঙে উপরে আসতে অনেক কষ্ট, অনেক কসরত করতে হয়েছে তাকে। খোঁড়া দেখে হর্ষবর্ধনের দয়া হয়, তিনি সান্ত্বনা দেবার প্রয়াস পান। ভগবান তোমাকে খোঁড়া করেছেন, সেজন্য দুঃখ করো না ভাই, এ তার দয়া। এ জন্মে আমাদের মতো পাপী তাপীকে হরিনাম শুনিয়ে পুণ্য অর্জন করছো, পর জন্মে তার দয়ায় তুমি একজন সেরা ফুটবল প্লেয়ার হবে। হ্যাঁ, গোবরা কথাটা পূরণ করে। ভিখিরির মুখ বিকৃত হয়। আর যা বলেন বাবু, তিনার দয়ার কথা বলবেননি, দয়ার জন্যই মরে আছি। হয় হয় এই জন্মের খ্যাতি সারতে পরজন্মে না 4 পে করে পাঠান আমায়। লোকটার বিধাতার কৃপায় অরুচি দেখে হর্ষবর্ধন বলেন, তুমি বোধহয় পদ্য পাঠ পড়নি? হ্যাঁ, সেই পদ্যটা, একদা ছিল না জুতাচরণ যুগলে, একদা ছিল না, তারপরে কি ছিল রে গোবরা? গোবরার ধারণা হয় দাদা ওকে ধাঁধা পূরণ করতে বলছে, তাই অনেক ভেবে সে লাইনটা মিলিয়ে নেয়। মোজা পরে পরে চলিয়া গেলাম কর্মস্থলে। মনে আসছে না পদ্যটা, সেই কবে বাল্যকালে পড়েছি। যাই হোক, তার মোদ্দা কথাটা হচ্ছে এই, একজন লোকের একদিন পায়ে জুতো ছিল না বলে সে সেই রাগে ভগবানকে গাল পাড়ছিল। হঠাৎ দেখলো আর একজনের পাই নেই। হ্যাঁ, তার তো কেবল জুতো নেই কো, আরেকজনের জুতো থাকার প্রয়োজনই নেই। তাই দেখে তখন তার দুঃখ দূর হলো। গোবরা যোগ করে, আর যে লোকটার পা ছিল না, সেও অন্য লোকটার জুতো নেই দেখে অনেকটা আরাম পেল। দুজনেই ভগবানের অপার মহিমা স্মরণ করে মনে মনে তাকে ধন্যবাদ দিতে লাগলো। ভিখারিটা এই উচ্চাঙ্গের তত্ত্ব কথা কতটা হৃদয়ঙ্গম করলে সেই জানে, কিন্তু সেও জোরের সঙ্গে সায় দিল। দেবেই তো। তার শিক্ষার ফল ধরেছে দেখে হর্ষবর্ধন পুলকিত হন। দেখো, তবেই বোঝো, খোঁড়া হওয়া খুবই দুঃখের, তাতে ভুল নেই, কিন্তু কানা হলে আরো কত কষ্ট। ভগবান যে তোমাকে যা বলেছেন বাবু। ভিখারি বাধা দেয়, আগে যখন কানা ছিলাম তখন লোকে কেবল আমাকে অচল পয়সা চালাতো, শিশে শিকি দুয়ানি মতো, বাধ্য হয়ে আমাকে খোঁড়া হতে হলো। বলো কি হে, তুমি আগে অন্ধ ছিলে নাকি? হর্ষবর্ধন দারুণ বিস্মিত হন। তা চোখ পেলে কি করে? গোবরাও বিস্ময়ে বদন বেদান করে। ভগবানের কৃপা, ও তাছাড়া আর কি বলবো মশাই। তাই বলো। গোবরা আশ্বস্ত হয়। হর্ষবর্ধন বলেন, দেখলে, আমি তো সেই কথাই বলছিলাম হে। ভিখারি এবার তাগাদা লাগায়। পয়সা দিন বাবু, যাই এবার, অনেক বাড়ি ঘুরতে হবে আমায়, বেলা হলো। আমাদের কাছে তো পয়সা নেই বাবু, নোট আছে কেবল। এই বলে সে পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে। এই ভিখারি তাচ্ছিল্যের দৃষ্টিতে একবার দেখে নেয়। ও, 10 টাকার নোট? তা আপনাদের দুজনের ওই 2 পয়সা করে দেবেন তো? 9 টাকা 15.5 আনা ফেরত দিচ্ছি। বলে ঝুলি ঝেড়ে রাশিকৃত পয়সা বের করে গুনতে শুরু করে সে। হর্ষবর্ধন বাধা দেন, তুমি গোটা নোটখানাই নাও, ওর বদল দিতে হবে না, আমরা খরচ করতেই কলকাতায় এসেছি তো।
ভিখারির চোখ দুটো ডাগর হয়ে ওঠে। সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে সন্দেহের দৃষ্টিতে নোটখানাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আসল কি নকল আবিষ্কারের চেষ্টা করে। জাল নোটের ভেজাল নয় তো। দেখে টেখে শেষে তার সাহস হয়। বাবু, আপনি কি পুলিশের টিকটিকি? হর্ষবর্ধন স্তম্ভিত হন। গোবরা, বলে কি রে, আমি টিকটিকি? কলকাতায় এসে কি টিকটিকির মতো চেহারা হলো নাকি আমার? আয়নাখানা আনতো দেখি একবার। গোবরা আয়না আনতে পাশের ঘরে দৌড়ই। বাবুর ভাবান্তর দেখে পাছে নোটখানা কেড়ে নেয় সেই ভয়ে ভিখারিও এই অবসরে আস্তে আস্তে সরে পড়ে। হর্ষবর্ধন আপন মনে বলতে থাকেন, বউ বলছিল বটে, যেও না বাবু কলকাতায়, চামচিকের মতো চেহারা হবে। কিন্তু চামচিকে না হয়ে গেলাম টিকটিকি। আশ্চর্য। এই যে দাদা আয়নাটা। না না, এখনো অত দূর গড়ায়নি। আয়না দেখে হর্ষবর্ধনের ধরে প্রাণ আসে। হ্যাঁ, এখনো চোখ সারেনি সম্পূর্ণ। তা নইলে তোমার মতো ইয়া লম্বা চওড়া ভুঁড়িদার লোকটাকে বলে কিনা টিকটিকি। ভিখারির ওপর সমস্ত শ্রদ্ধা লোপ পায়। গোবর্ধন দাদাকে ভরসা দেয়। দাদার মুখে আবার হাসি খেলে। যা ভয় পাই দিয়েছিল ভিখারিটা। উফ, লোকটা কানা ছিল কি, এখনো কানাই রয়েছে। কিন্তু দেখেছিস ভিখারি হলে কি হবে? লোকটার অগাধ পয়সা, সঙ্গে সঙ্গে 10 টাকার চেঞ্জ বার করে দিচ্ছিল। বাবা, কলকাতার ভিখারিরাও কি বড় মানুষ। আসামের অনেক ধনীকেই হয়তো কিনতে পারে। যা বলেছো দাদা, হাতে হাতে 9 টাকা 15.5 আনা নগদ। চাই কি 99 টাকা 15.5 আনাও বের করতে পারতো হয়তো। হে, তাহলে একখানা 100 টাকার নোট ভাঙিয়ে নিলি না কেন? খুচরো টাকা কড়ির কখন কি দরকার পড়ে বলা যায় না তো। আর কি দেখলাম জানো দাদা? কি? আরো অদ্ভুত ব্যাপার। লোকটা আসবার সময় খোঁড়াতে খোঁড়াতে এলো, কত কষ্টে সৃষ্টে এলো যে, কিন্তু যাবার সময় সিঁড়ির টোপকে তরতর করে নেমে গেল। ভারী আশ্চর্য কিন্তু। ও, আশ্চর্য আর কি। এ কি আমাদের আসাম? এ হলো গিয়ে শহর কলকাতা। এখানকার হাল চালি আলাদা। চল গোবরা। সাজসজ্জা করে দুই ভাই নগর ভ্রমণের জন্য বার হন। ফুটপাতের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে গোবর্ধন হতাশ হয়ে ওঠে। কই দাদা, তুমি যে বলেছিলে আজ সকালে 3 তালা মোটর বেরোবে, কই এখনো বেরোলো না তো? বেরুবে বই কি, সবুর কর। না বেরিয়ে যাবে কোথায়? বেরুতেই হবে। 3 তালাও বেরুবে, 4 তলাও বেরুবে, তবে 5 তালার কথা ঠিক বলতে পারি না। 5 তালা মোটর বোধহয় নেই। কলকাতায় কি আছে আর কি নেই কিছুই বলা যায় না। সনাতন খুড়ো এই কথা বলে, বুঝলি? তোমার সনাতন খুড়ো। আরে এত অধীর হচ্ছিস কেন? যদি 3 তালা মোটর এবেলা নাই বেরোয়, 2 তালার ছাদে দাঁড়িয়ে যাব না হয়, সেও তো 3 তালাই হবে। পড়ে যাই যদি? ধুর, পড়বো কেন? আমি কখনো পড়ি? হ্যাঁ, তবে ধরাম তলার কাজটা একটু সাবধান হতে হবে, জায়গাটা বড় খারাপ। আর পড়বই বা কেন? মাথার ওপর দিয়ে বরাবর তার চলে গেছে, দেখছিস না? হ্যাঁ দেখছি তো। কেন বল দেখি? ধরবার জন্য। পড়বার মুখেই তার ধরে ফেলবি, ব্যাস। সত্যি তো, যতদূর দৃষ্টি যায় গোবর্ধন চোখ চালিয়ে দেখে রাস্তার মাঝখান দিয়ে বরাবর তারের লাইন চলে গেছে, আর তারই তলা দিয়ে অতিকায় মোটরগুলো হুলস্থুল হয়ে দৌড়দৌড়ি করছে। সে মনে মনে দাদার তারিফ করতে থাকে। যথার্থই তার মতো দাদা দুনিয়ায় দুর্লভ। তবে চলো দাদা, চটপট একটা মোটরের ছাদে উঠে পড়া যাক। ছাদে যাবার সিঁড়িও আছে যেন, দেখা যাচ্ছে। থামাবো একটাকে? একটু দাঁড়া। পাশের দোকানের দিকে হর্ষবর্ধনের মনোযোগ আকৃষ্ট হয়। দোকানটা এরকম দাঁত বের করে রয়েছে কেন, দেখা যাক তো। উভয়ে দাঁত বের করা দোকানের দিকে অগ্রসর হন।
বাবা, দাঁতের কি বাহার! দেখলে পিলে চমকে যায়। এটা কিসের দোকান রে? একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক বেরিয়ে এসে হর্ষবর্ধনের কথার জবাব দেন। আমরা দাঁত তুলি, দাঁত বাঁধাই। আমি ডেন্টিস্ট। গোবরা, তোর পোকা খাওয়া দাঁতটা তোলাবি? তা তোলালে হয়। পোকারা খেয়ে শেষ করতে কতদিন লাগাবে কে জান। ওদের ওপর তো বরাদ দিয়ে বসে থাকা যায় না। হ্যাঁ, তুলেই ফেল। পরের উপর নির্ভর করা ভালো নয়। তা কতক্ষণ লাগবে একটা দাঁত তুলতে? ডেন্টিস্ট বলেন, কতক্ষণ আর? 1 মিনিট। আপনি টেরটিও পাবেন না। কত মজুরি? মজুরি কি মশাই, ফিস বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই এক কথাই। চেঁচিয়ে বলি আর ফিস ফিস করেই বলি। দিতে হবে কত? 10 টাকা আমাদের চার্জ। বলেন কি মশাই, 1 মিনিটের কাজের জন্য 10 টাকা? আপনি কি ডাকাত? চলে আয় গোবরা, আমাদের পাড়া গিয়ে পেয়ে ভদ্রলোক ঠকাচ্ছেন। চলে আয়, তোর দাঁত তুলিয়ে কাজ নেই। সত্যি তো, মিনিটে মিনিটে 10 টাকা রোজগার, তা আবার পরের দাঁত তুলে। গোবরাও অবাক হয়। শহুরে ঠক দাদা, পালাই চলো এখান থেকে। আধ ঘন্টা কাঠ চিরলে 1খানা তক্তা হয়, আর তার দাম 8 আনাও নয়। আর এদিকে 1 মিনিটে 10 টাকা, তা আবার গোটা দাঁত না, আধখানা। হর্ষবর্ধন আরো রুষ্ট হন। আমরা বেড়াতে এসেছি, খরচ করতেই এসেছি, তাতে ভুল নেই, কিন্তু ঠকতে রাজি নই আমরা। হ্যাঁ, যদি ন্যায্য হয় 200 টাকা নাও, দিচ্ছি, কিন্তু ঠকিয়ে কেউ একটি পয়সাও নিতে পারবে না আমাদের। হ্যাঁ। মেজাজ এবং ধরন ধারণেই দাঁতের ডাক্তার বুঝতে পেরেছিলেন যে খদ্দের কেবল দাঁতালোই নয়, শাঁসালোও বটে। এমন মক্কেল হাতছাড়া করা ঠিক না। তিনি ব্যস্ত হয়ে পড়লেন। যদি একটা দাঁতের জন্য 10 টাকা খরচ করতে নারাজ হয়, না হয় 10টা দাঁতই তুলিয়ে নিক, তার আপত্তি নেই। কেননা তার পক্ষে তো 10 মিনিটের মামলা। তাহলেই তো ওদের আর ঠকা হবে না। নিতান্তই চলে যায় দেখে তিনি একবার শেষ চেষ্টা করলেন। 10 টাকায় একটা দাঁত তোলানো যদি লোকসান জ্ঞান করেন, না হয় দুজনের দুটো দাঁত তুলে দিচ্ছি ওই এক চার্জে। হর্ষবর্ধন দলের পান্ডা বিবেচনা করে ডেন্টিস্ট তাঁকেই হাত করার তাল করলেন। দেখুন, বাজার মন্দা, কম্পিটিশন খুব, সবই জানি, কিন্তু আমাদের রেট তো কমাতে পারি নে। বরং আপনার একটা দাঁত না হয় আমি এমনি তুলে দিতে রাজি আছি। এর চেয়ে আর কি কনসেশন আশা করেন বলুন? হর্ষবর্ধন অবাক হন। একেবারে অমনি? একেবারে। পোকায় না খেলেও? ক্ষতি কি? হর্ষবর্ধন কিন্তু আপ্যায়িত হন না। মশাই, আমরা কলকাতায় এসেছি, টাকা খরচ করব, এ কথাও সত্যি, কিন্তু তাই বলে যে অনর্থক দাঁত খরচ করে যাব, এ দুর্দশা আপনি মনেও স্থান দেবেন না। অমনি অমনি হলেও না। গোবরা বলে, হ্যাঁ, টাকা আমাদের অঢেল হতে পারে, কিন্তু দাঁত আমাদের মুষ্টিমেয়। বাজে খরচ করার মতো দাঁত নেই আমাদের। হর্ষবর্ধন উষ্ণ হয়ে ওঠেন। আমাদের পাড়া গিয়ে দেখে আপনি হয়তো ভেবেছেন যে এটা একটা দাও, কিন্তু ভুল ধারণা মশাই আপনার। যত বোকা আমাদের দেখায় তত বোকা আমরা নই। কি বলিস গোবরা? আমরাও ব্যবসা করি, কিন্তু দাঁতের নয়, কাঠের। গোবরা সানাইয়ের পো ধরে। হ্যাঁ, ব্যবসা করেই খাই আমরা। কাঠের ওপর করাত চালাই তা ঠিক, কিন্তু গলায় কারো ছুরি বসাই না। এতক্ষণে ডেন্টিস্ট কথা বলার ফুরসত পান। আমিও না, ছুরি নয়, সাঁড়াশি বসানোই আমার কাজ, তাও গলায় নয়, দাঁতে। তা সাঁড়াশি বসান আর খুন্তি বসান, কিংবা ওই হাতাই বসান, 1 মিনিটের কাজের মজুরি যে 10 টাকা দিয়ে ফেলবো, এত ছেলে মানুষ পাননি আমাদের। গোবরা দাদার কথায় সায় দেয়। হ্যাঁ, আর হাতুড়ি বসান চাই কি? ডেন্টিস্ট যেন এতক্ষণে আলো দেখতে পান। ও এই কথা। 1 মিনিটের কাজে 10 টাকা দিতে আপনাদের আপত্তি? তা না হয় 1 ঘন্টা ধরে আস্তে আস্তে দাঁতটা তুলে দিচ্ছি, তাহলে তো হবে। এবার হর্ষবর্ধন খুশি হয়ে ওঠেন। হ্যাঁ, তাহলে আপত্তি নেই। উচিত খাটনির উচিত দাম নেবেন, এতে নারাজ হবে কে? কি বলিস তুই গোবরা? গোবরাও উৎসাহিত হয়। 2 ঘন্টা ধরে তুলুন, 20 টাকা নিন। উচিত মজুরি দিতে আমরা পেছাবো না, কিন্তু 1 মিনিটে জানতেও পেলাম না, বুঝতেও পেলাম না, সে কি কথা? ডেন্টিস্ট গোবরাকে নির্দেশ করেন। নিন, বসে পড়ুন তো ওই চেয়ারটায়। আপনাদের অভিরুচিটা স্পষ্ট করে বললেই পারতেন গোড়ায়, এত বকাবকি হতো না। দেখে নেবেন আপনি,
এমন ভাবে এত আস্তে আস্তে একটু একটু করে তুলবো যে আপনি তো টের পাবেনই, পাড়া শুদ্ধ সবাই টের পাবে যে হ্যাঁ একটা দাঁত তুলছে বটে। গোবর্ধনের ভারী আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, পোকারাও যেন টের পায়। ভারী বজ্জাত বেটারা, এমন যন্ত্রণা দেয় মাঝে মাঝে। তাকে জিজ্ঞাসা পরায়ণ দেখা যায়। এই তো চাই। হর্ষবর্ধনের হাসি আর ধরে না। দাঁত তোলা হবে, কাক চিলে জানতে পাবে না সে কি কথা। পাড়া শুদ্ধ জানুক যে হ্যাঁ একটা মানুষের দাঁতের মতো দাঁত তোলা হচ্ছে, নইলে দাঁত তুলে লাভ কি? কথায় বলে হাতি কা দাঁত মরদ কা বাত। ডেন্টিস্ট বাধা দিয়ে বলেন, ভুল হলো কথাটা। মরদ কা বাত হাতি কা। দুই হয়। হাতি কা বাত তো শোনোনি, কি করে আর শুনবে? থাকেন কলকাতায়। হর্ষবর্ধন অসহিষ্ণু হয়ে ওঠেন। আমরা আসামের জঙ্গলে থাকি, আমরা জানি, দিন রাত শুনতে পাই। ডেন্টিস্টের চোখ কপালে ওঠে। কেন, সেখানে কি হাতির দাঁত হয় না? হর্ষবর্ধন ব্যাখ্যা করে দেন। হয় না তা কি বলেছি? কথাটার মানে হলো এই যে হাতির আওয়াজ যেমন জোরালো তেমনি জোর হবে পুরুষের দাঁতের। যাকে কামড়াবে আর রক্ষা নেই। সেই যে শক্ত ব্যামো, জল দেখলে ঘাবড়ায়, তাতেই খতম হবে নির্ঘাত। কি ব্যামোটা রে গোবরা? গোবরা মাথা চুলকোতে থাকে। কি হাইডো না ফাইডো? হাইড্রোহোবিয়া। হাইড্রোহোবিয়া। ইংরেজি কথা মনে রাখা কি সহজ রে দাদা? হর্ষবর্ধন আরো বিশদ করে দেন। বুঝলেন মশাই, দাঁতই হলো গে মানুষের প্রধান অস্ত্র। প্রথমে দাঁত, তারপরে হাত। গোবরা নিজের গবেষণা যোগ করে। ও দুটো কাজে না লাগলে তারপরেই পালাবার জন্যে। বক্তৃতায় বাধা দেওয়ার জন্যে হর্ষবর্ধন ভাইয়ের উপর উত্তপ্ত হন। কিন্তু তাই বলে পা কিছু অস্ত্র নয় তোমার, বরং বাহন বলা যেতে পারে। পায়ে চেপেই তো আমাদের যাতায়াত। পাছে দুই ভাই দোকানের মধ্যেই নিজেদের অস্ত্র বলের পরিচয় দিতে শুরু করে কিংবা বাহন বলে বেগে বেরিয়ে যায়, সেই ভয়ে ডেন্টিস্ট তার মক্কেলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। বসে পড়ুন চেয়ারটায়, আবার তো অনেকক্ষণ লাগবে দাঁতটা তুলতে। গোবরা বলে, এখন কি করে হবে? এখন তো 1 ঘন্টা ছেড়ে 1 মিনিট সময় নেই আমাদের। শহর দেখতে বেরোচ্ছি এখন, সন্ধ্যার পরে আসবো, কেমন? কি বলো দাদা? সেই ভালো। এর মধ্যে তুই বরং কাবুলি ইঁদুরের গর্তটা খুঁজে রাখিস। দাঁতটা সেই গর্তে দিলে কাবুলি দাঁত পাবি। কি হবে দিয়ে? আর কি দাঁত উঠবে আমার? এ তো দুধে দাঁত নয়। আরে এই জন্মে না ওঠে পরজন্মে তো উঠবে। কর্মফল তোর চাবে কোথায়? তাহলে তো কাবুলি হয়ে জন্মাতে হয় দাদা। যদি হয় তো হবে। তোর বুলি শুনিয়ে লোককে কাবু করে দিবি, মন্দ কি? ভবিষ্যতের কল্পনায় গোবর্ধন মুহ্যমান হয় কিনা ঠিক বোঝা যায় না। ভাইকে করতলগত করে হর্ষবর্ধন অগ্রসর হন। আচ্ছা, আসি তাহলে ডেন্টিস্ট মশাই। কি দাঁত ভাঙা নাম আপনার মশাই! কোনো সাহেব রেখেছিল বুঝি? যেন ইংরেজি ইংরেজি মনে হচ্ছে। পারবেন মশাই, পারবেন। আপনি পারবেন দাঁত তুলতে। হ্যাঁ, আপনাকে উচ্চারণ করতেই দাঁত উঠে আসে, সাঁড়াশির দরকার হয় না। ডেন্টিস্ট, বাবা কি নাম! অতিথিরা অন্তর্হিত হলে ডেন্টিস্ট দুবার কাঁধে ঝাঁকি দেন। 1 ঘন্টা পরে তার দরজার উপরে নতুন সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। দাঁতই হলো মানুষের প্রধান অস্ত্র। নিরস্ত্র লোককে সশস্ত্র করাই আমাদের কাজ। আমরা দাঁত বাঁধাই। ততক্ষণে দুই ভাই 3 তলা মোটরের অপেক্ষায় ফুটপাতের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হায়রান হয়ে উঠেছেন। অবশেষে হর্ষবর্ধন হতাশ হয়ে পড়েন। না, কোনো আশা নেই। বেশি তলার মোটর সব ভাড়া হয়ে গেছে আজ। তার চেয়ে এক কাজ করি, ঘোড়ার গাড়ি ভাড়া করা যাক। সেটাও তো একটা চাপবার জিনিস। কি বলিস গোবরা? গোবরার কিন্তু মোটরে চাপার শখ, সে তেমন উৎসাহ পায় না। দূর, ঘোড়ার গাড়িতে আবার মানুষ চাপে? কেন? কেন চাপবে না? দূর, তোর যে কেন এত মোটর গাড়ির ঝোঁক আমি বুঝি না। আমার তো নিত্য নতুন জিনিস চাপতে ইচ্ছে করে। ঘোড়ার গাড়ি কি গাড়ি নয়? আমি ডাকছি ওই গাড়িটাকে। এই কচুয়ান!
কোচম্যান গাড়ি এনে খাড়া করে। কোথায় যাবে গো বাবু? গোবর্ধন অসন্তোষ প্রকাশ করে। গাড়ি তো নয়, 4 চাকার পিঁজরে। হর্ষবর্ধন ততক্ষণে কোচম্যানের কেশ বিন্যাস দেখে আত্মহারা। বাবা বাবা বা, এই তোমার খাসা চুল তো হে, কোন নাপিতের কাছে ছেটেছো? নাপিত নয় বাবু, সেলুনের ছাট। কি চালি তো কলে ছাঁটে জানি, আজকাল চুলও কলে ছাঁটে। কালে কালে হলো কি গোবরা? তা কোথায় কিনতে মেলে সেই সব সেলুন কল? একটা দেশে নিয়ে যাব তাহলে। কোনো কল না বাবু, সেলুন হচ্ছে চুল ছাটার দোকান। দোকানে চুল ছেঁটে দেয়? কলকাতার হালচালই অদ্ভুত। তা বাবু, তুমি সেই দোকানে আমাদের নিয়ে চলো, আমরা তোমার মতো করে চুল ছাটাবো। ভাড়া বলো, বকশিস বলো, 10 টাকা তোমাকে দেবো। দে তো গোবরা, একখানা নোট দে ওকে। নাও আগাম নাও। গাড়িতে চেপে হর্ষবর্ধনের স্ফূর্তি হয়। ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম বলেই তো চুল ছাটার দোকান জানলাম। কখন কিসে কার থেকে কি উপকার হয় কেউ কইতে পারে? বুঝলি গোবরা, কলকাতার মতো চুল ছাঁটলে পাড়া কে বলে কারো সন্দেহ হবে না, কেউ আমাদের ঠকাতেও সাহস করবে না। গোবর্ধন গুম হয়ে থাকে। তাছাড়া কলকাতায় এলাম, তার একটা চিহ্ন তো নিয়ে যেতে হবে। আমাদের মাথা দেখে তবু এখানকার হালচালের কিছু পরিচয় পাবে দেশের লোক। তারা কত অবাক হবে ভাবতো। তবুও গোবর্ধন সাড়া দেয় না। তাই মাথায় করে নিয়ে যাব কলকাতাকে। সারা কলকাতা তো মাথায় করে নিয়ে যেতে পারি না, তাই মাথাটাকে কলকাতার মতো করে নিয়ে যাই। এবার গোবরা জবাব দেয়। কে যেন গোটা গন্ধমাদনী মাথায় করে নিয়ে গেছিল না? হর্ষবর্ধন কি একটা জবাব দিতে যান, কিন্তু বাধা পড়ে। এসে পড়েছি। কোচম্যান গাড়ির দরজা খুলে ডাকে। হর্ষবর্ধনের চোখ কপালে ওঠে। সে কি, 1 মিনিটও তোমার গাড়ি চাপলাম না, এর মধ্যেই এসে পড়লাম। গোবর্ধন বলে, কর করে 10টা টাকা গুনে দিয়েছি নগদ। কোচম্যান জবাব দেয়, কেন বাবু, যেখানে যেতে বললেন নিয়ে এলুম। বিশ্বাস না হয় ওই দেখুন দোকানের সাইনবোর্ড, ওই যে। 2 ভাই গাড়ির 2 জানালা দিয়ে মুখ বাড়ান। সত্যি অবিশ্বাসের কোনো কারণ নেই। সাইনবোর্ডে স্পষ্ট করে বড় বড় হরফে লেখা, এখানে উত্তম রূপে চুল ছাঁটা আর দাড়ি কামানো হয়। হর্ষবর্ধন তবু ইতস্তত করেন। এত শিগগিরই চলে এলে? তোমার গাড়ি যে বাপু মোটরের চেয়েও জোরে চলে দেখছি। গাড়ি চাপলাম, তার টেরই পেলাম না। গোবরাও নামতে রাজি হয় না। তোমার কি বাবু পক্ষীরাজ ঘোড়া? একেবারে যেন উড়িয়ে নিয়ে এলো। কোচম্যান বলে, তা যখন 10 টাকা পেয়েছি, হুকুম করেন তো আপনাদের আলিপুর ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি। কিন্তু কি জানেন বাবু, আলিপুর গেলে একটু মুশকিল আছে। মুশকিল? কি মুশকিল? কিসের মুশকিল? কোচম্যান একটু মুচকি হাসে। না মানে সেখান থেকে আপনাদের ফিরতে দিলে হয়। গোবরা বলে, কেন কেন ফিরতে দেবে না? কে ফিরতে দেবে না? আটকাবে কেটা? আমরা পালিয়ে আসতে জানি। হ্যাঁ, হর্ষবর্ধন অধিকতর সমীচীন হয়। গোবরা, দরকার নেই গিয়ে। জায়গাটা বোধহয় খারাপ, প্রাণের ভয় টয় আছে, নইলে বারণ করবে কেন? নেবে পড় গোবরা। গাড়ি চলে গেলে গোবরা আকাশ থেকে পড়ে। আরে কি হলো রে? এই যে আমাদের সামনের বাড়ি গো। হ্যাঁ, কাল থেকে 200 বার এই সেলুনটা আমার চোখে পড়েছে। কেবল ভাবছি নীল কাচের দরজা দেওয়া ঘরটা কি হতে পারে। তখন তো জানিই নি এই সেলুন। বলিস কি? হর্ষবর্ধন চমকে ওঠেন। হ্যাঁ তাই তো, ওই যে ফুটপাতে আমাদের বাড়ি, আর তার পাশেই সেই ডেন্টিস্টের দোকান। এমন সময়ে একটি বছর 15-র ফুটফুটে ছেলে সেলুন থেকে বেরিয়ে আসে। গোবর্ধন তাকে চিনতে পারে। তোমাকে যেন দেখেছি। হ্যাঁ, তুমি আমাদের পাশের বাড়ির না? ছেলেটি জিজ্ঞাসা করে, কোন বাড়িটা আপনাদের? ওই যে আমার ছবি সাঁটা রয়েছে দেওয়ালে, এই আমার নয়। ভুল ধরতে পেরে হর্ষবর্ধন তৎক্ষণাৎ শুধরে নেন। কিং কং এর ছবি সাঁটা রয়েছে ওই যে, দেখেছি ওই আমাদের দেয়ালে দেখেছি। আর ওই বাড়িটা আমাদের। ছেলেটা দাঁত বের করা দোকানটা নির্দেশ করে। ডেন্টিস্ট আমার বাবা। হ্যাঁ বলো কি গো, দেখি হাঁ করো তো। হাঁ,
তোমার সব দাঁতই যে ঠিকঠাক রয়েছে, একটাও তোলেননি তো? হর্ষবর্ধন চমৎকৃত হন। গোবর্ধন বলে, তোমার বাবা বোধহয় তোমাকে তেমন ভালোবাসেন না, না? বাহ, তা কেন হবে? কখনোই নয়। টেনে দেখতে দেবে? গোবরার কৌতূহল হয়। এই যে আমি নিজেই টানছি। ছেলেটি প্রাণপণ বলে দু হাতে দু পাটি আকর্ষণ করে। দেখুন, দেখুন না। তথাপি হর্ষবর্ধনের সন্দেহ থেকে যায়। তুমি জানো না যে তোমার দাঁত বাঁধানো? দু পাটি তোলা হয়েছে, তোমার মনে নেই? তুমি ডেন্টিস্টের ছেলে, হে হে হে, তোমার কখনো আসল দাঁত হয় নাকি? গোবরা বলে, সেলুনে বুঝি চুল ছাড়তে গেছিলে? না, দাড়ি কামাতে গেছিলাম। এইটুকুন ছেলে, তোমার আবার দাড়ি কই হে? দাড়ি আর টাকা কি অমনি আসে মশাই? কামাতে হয়। আমার কথা নয়, মাস্টার মশাই বলেন। আমার স্কুলের টাইম হলো, হ্যাঁ যাই। বিস্ময়ে হর্ষবর্ধন বিরাট হাঁ করেন। দুই ভাই কিয়ৎক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকেন। অবশেষে গোবর্ধন নিস্তব্ধতা ভঙ্গ করে। কিরকম বুঝছো দাদা এই কলকাতার হালচাল? হর্ষবর্ধন মাথা চুলকুতে থাকেন। তাই তো দেখছি। এ বাড়ির লোকের দাড়ি না গজাতেই সামনের বাড়ির লোক সেলুন খুলে বসে গেছে। আজব শহর দাদা, কি বলো? হর্ষবর্ধন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, গোবরা, চল সেলুনে ঢুকি। কাল থেকে গোবর্ধন নীল কাঁচের দরজায় নজর রেখেছে এবং ওর অন্তরালে কি ব্যাপার হতে পারে তাই নিয়ে অনেক মাথা ঘামিয়েছে। সেই নীল কাঁচের দরজা ঠেলে ভেতরে গিয়ে প্রত্যক্ষ করার সৌভাগ্য যে কোনোদিন হবে এ প্রত্যাশা তার ছিল না। নানান চেহারার, নানান বয়সের, নানান সাইজের হরেক রকমের লোককে ওই দরজা ঠেলে যেতে আসতে সে দেখেছে আর ভেবেছে বিশ্বশুদ্ধ লোকই কি ওই বাড়ির বাসিন্দা নাকি। কিন্তু এখন কেবল আর এক মুহূর্তের ব্যবধান। একটু পরেই ওই রহস্য লোকের দ্বার তার কাছে উন্মুক্ত হবে। ডিটেকটিভ বইয়ের শেষ পাতায় এসে কিশোর পাঠকদের বুক যেমন কাঁপতে থাকে, গোবর্ধনের এখন সেই দশা। যবনিকা অপসৃত হলে দেখা যায় ছোট্ট একটি মাত্র ঘর। তার ভেতরেই কায়দা করে খান ছয়েক চেয়ার সাজানো, 6টা বিরাট আয়নার মুখোমুখি। সবকটা চেয়ারেই তখন খুর আর কাঁচির বেজায় জোরে খচখচ। হর্ষবর্ধন ভাবেন, কি আশ্চর্য, এইটুকুন ঘরে বিশ্বভারতের আমন্ত্রণ। যাদের মাথা আছে আর মাথায় চুল আছে তাদের কারোরই অব্যাহতি নেই এখানে না এসে। সারা দুনিয়ার দাড়ি কামিয়ে দিচ্ছে এরা, কামিয়ে দিয়ে বেশ কামিয়ে নিচ্ছে, বাহাদুর বটে। গোবর্ধন কি ভাবে বলা যায় না, কি ভাবা উচিত বোধ করি সেই কথাই সে ভাবতে থাকে। যাওয়া মাত্রই কর্তানাপিত এসে দুই ভাইকে সমাদরে অভ্যর্থনা করে। দুজনকে দুটো কুশন চেয়ারে বসতে দেয়। একজোড়া মাথা ও গালের দিকে দৃষ্টি আকর্ষণ করে সবিনয়ে জানায় যে ওই দুটির চুলহীন ও নির্দাড়ি হতে যা দেরি, আর তারপরেই তাদের উপর হস্তক্ষেপ করা হবে। কলকাতায় আসার পর এই প্রথম অভিনন্দন লাভে হর্ষবর্ধন খুশি হয়ে ওঠেন। গোবর্ধনও রীতিমতো বিস্মিত হয়। নীল কাঁচের নেপথ্য লোকের যিনি একচ্ছত্র মালিক, তার পর্যন্ত কি অমায়িক ব্যবহার! হ্যাঁ, শহর হলেও এবং হাতে ধারালো খুর থাকলেও এমনি লোকের কাছেই গাল ও গলা দাড়ি সমেত নির্ভয়ে বাড়ানো যায়। এমনকি এর কাঁচির তলায় মস্তক দান করাও তেমন শক্ত ব্যাপার না। গোবর্ধন অবাক হয়ে লক্ষ্য করে, সত্যি রহস্য লোকই বটে। ওধারের আয়নার ছায়া এধারের আয়নায় এসে পড়েছে, আর কিছুই না। কিন্তু কি আশ্চর্য, একই আয়নার মধ্যে গোবর্ধন দেখছে 100টা ঘর, 100টা আয়না। ঘরগুলো ক্রমশ ছোট হয়ে যেন দিগন্তে গিয়ে মিলিয়ে গেছে। অদ্ভুত কাণ্ড। গোবর্ধন ভাবছে এখান থেকে বেরিয়েই দাদাকে প্রস্তাব করবে এমনি 1 বড় বড় আয়না বাড়ি নিয়ে যাবার জন্যে। প্রত্যেক ঘরে দুটো করে মুখোমুখি সাজিয়ে দেওয়া হবে, তাতে ঘরের সংখ্যা বাড়বে।
আত্মপ্রসাদও বাড়বে সেই সঙ্গে, অথচ পয়সা খরচ করে ঘর বাড়াতে হবে না। বাড়িতে যে আয়নাটা আছে তার সামনে দাঁড়িয়ে গোবর্ধন এখন আর একটি মাত্র গোবর্ধনকে দেখতে পায়। কিন্তু এই রকম পলিসি করলে তখন 100টা গোবর্ধনকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে। গোবর্ধনের সামনের চেহারা আর পেছনের চেহারা দুই নিয়ে যুগপৎ। কি মজাই না হবে তাহলে। যাদের চুলদাড়ির গতি হচ্ছিল, হর্ষবর্ধন বসে বসে তাদের ভাবগতিক দেখছিলেন। অবশেষে তিনি ফিসফিস করতে বাধ্য হন। গোবরা, দেখেছিস লোকগুলোর মুখের ভাব খুব হাসি হাসি নয় কিন্তু। চুল ছাটা কি হাসির ব্যাপার দাদা? জানি গুরুতর ব্যাপার, কিন্তু তাই বলে এতখানি গোমড়া মুখ করতে হবে এই বা কি কথা? তবে তিনি এটাও ভাবেন, এক চুল এদিক ওদিক হলে কত মানুষের মন মেজাজ বিগড়ে যায়, আর এখানে কত চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে সেদিকটাও তো ভেবে দেখবার। আর তা ভাবতে গেলে হাসি পাওয়ার কথা কি? গোবরা অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করে। লোকগুলো যেন হাল ছেড়ে দিয়ে বসে আছে মনে হয়। হর্ষবর্ধন সায় দেন। যা বলেছিস, হাল আর মাথা দুই হলো এক জিনিস, দুটোরই কর্ণ আছে কিনা। মাঝিকে বলে কর্ণধার, শুদ্ধ ভাষায়, জানিস নে? গোবর্ধন গম্ভীরভাবে মাথা নাড়ে। নাপিতকেও বলা যায় ও কথা, কর্ণধার তো বটেই, তাছাড়া নাপিতের খুরেও বেশ ধার। এমন সময় একটা আয়নার চেয়ার খালি হয়। হর্ষবর্ধনের আমন্ত্রণ আসে। গোবরা ত্যাগীর ভূমিকা নেয়। দাদা তুমি ছাঁটো আগে, আমার পরে হবে। হর্ষবর্ধনের ভাই অন্ত প্রাণ, ভাইকে ছেড়ে কোনো কাজে তার মন সরে না। একসঙ্গে ট্রেনে উঠেছেন, ট্রেন থেকে নেমেছেন, মোটরে চেপেছেন, কলকাতার সমস্ত অভিজ্ঞতাই তারা একসঙ্গে আস্বাদ করেছেন। অথচ চুল ছাঁটার আনন্দ একা তাকিয়ে উপভোগ করতে হবে? ভাইয়ের দিকে তাকিয়ে তার মুখ কাঁচুমাচু হয়। বেশ, তুই না হয় আগে দাঁত তোলাস। হ্যাঁ, তারপর কি ভাবেন খানিকক্ষণ। আমি না হয় দাঁত তোলাবই না। হ্যাঁ, দাঁত তোলার আনন্দ থেকে তিনি কঠোরভাবে নিজেকে বঞ্চিত রাখবেন। ভাইয়ের জন্যে এই বিরাট ত্যাগ স্বীকার করে তার প্রাণ চওড়া হয়ে ওঠে। গোবরা দাদ্রিভক্ত, সন্দেহ নেই, কিন্তু তার ভাতৃভক্তির তুলনায় কি পৃথিবীতে আছে? চেয়ারে বসে চুল ছাঁটানো হর্ষবর্ধনের জীবনে এই প্রথম। চুল ছাঁটার কথা শুনলেই চিরকাল তার গায়ে কাঁটা দিয়ে এসেছে, আর দাড়ি কামানোর সময় মনে হয়েছে চীনেম্যানরাই পৃথিবীতে সুখী। হ্যাঁ, দাড়ি কামানোর সময় হর্ষবর্ধনের মনে হয়েছে এর চেয়ে চীন দেশে জন্মানো ভালো ছিল। আসামের গাছপালা রেহাই পেত, তিনিও রেহাই পেতেন। দিশি নাপিতকে যদি বলেছেন, দাড়িটা একটু ভিজিয়ে নাও হে, বড্ড লাগছে, অমনি তার জবাব পেয়েছেন, দরকার হবে না বাবু, আপনার নয়ন জলই সেরে নিতে পারবো। বাধ্য হয়ে তাকে নিজের দাড়ির উপর অশ্রু বর্ষণ করতে হয়েছে। যদি বলেছেন, তোমার খুরটা ভারী ভোঁতা বাপু, অমনি বাপুর উত্তর এসেছে, ডবল খাটুনি হলো, তার দ্বিগুণ মজুরি দিন তাহলে। সুতরাং আর এক দফা অশ্রু বর্ষণ। আর চুল ছাঁটার কথা না তোলাই ভালো। উবু হয়ে বসে খবরের কাগজের মাঝখানে ফুটো করে মাথা গলিয়ে ঝাড়া 2 ঘন্টা, সে কি কর্মভোগ! চুলের সঙ্গে কাঁচির সে কি ঘোরতর সংগ্রাম! আবার অনেক সময় ঠিক চুলের সঙ্গে না, মাথার খুলি, কানের ডগা, খোদ হর্ষবর্ধনের সঙ্গেও। কাঁচির খোঁচা খেয়ে হর্ষবর্ধন ক্ষেপে ওঠেন। ইচ্ছা হয় নাপিতকে মনের সাথে 2 ঘাত দেন কষিয়ে, কিন্তু দারুণ বাসনা তিনি দমন করে নেন। নাপিতকে মারা আর আত্মহত্যা করা একই কথা, কেননা এমন সুযোগ প্রায় আসে যখন নাপিতের খুর আর গলার দূরত্ব খুব বেশি থাকে না। অনেক ভেবে হর্ষবর্ধন নাপিতকে মার্জনা করে ফেলেন। বিবেচক হর্ষবর্ধন। কিন্তু প্রাণ নিয়ে পরিত্রাণ পেলেও চুল নিয়ে কি পরিত্রাণ আছে সেসব নাপিতের কাছে? অনেক ধস্তাধস্তি করে মাথায় মাথায় হয়তো রক্ষা পান, কিন্তু চুলের অবস্থা দেখে হর্ষবর্ধনের কান্না পায়। আয়নায় যেটুকু সচক্ষে দেখা যায় সে তো শোকাবহ বটেই, আর যে অংশ পরস্য চোখে জানতে হয় তার রিপোর্টও কম মর্মভেদী নয়। এধারে খোপচানো, ওধারে খোপচানো, কাকে ঠকরানো, বকে ঠকরানো। যতদিন না চুল বেড়ে আবার কাটবার মতো হয়েছে ততদিন সে মাথা মানুষের কাছে দেখালে মাথা কাটা যায়। এই হেতু কাঁচি হাতে নাপিতের আবির্ভাব দেখলেই হর্ষবর্ধনের জ্বর আসে,
মাথা ধরে, ঘাম হয়, পেট কামড়াতে থাকে, এমনকি বমি পর্যন্ত করে বসেন। ঠিক যেসব উপসর্গ ছেলেবেলায় পাঠশালায় যাবার আগে অনিবার্য রূপে দেখা দিত। কিন্তু সে চুল ছাটার সঙ্গে এ চুল ছাটার তুলনাই হয় না। এ কেমন চেয়ারে বসে সাদা চাদর জড়িয়ে, যাতে একটিমাত্র পলাতক চুলও তোমার কাপড় জামার মধ্যে অনধিকার প্রবেশ করতে না পারে। দস্তুর মতো আরাম। ঘণ্টাখানেক চোখ বুজে ঘুমিয়ে নিতে পারো, জেগে দেখবে তোফা চুল ছেটে দিয়েছে। ঠিক ওই কচুয়ানদের মতোই। তুমি কচুয়ান নও বলে যে তোমাকে কম খাতির করবে তা নয়। কোন রকম উঁচ নিচ ভেদাভেদ নেই এই শহুরে নাপিতের কাছে। যে ঘোড়ার গাড়ি হাঁকায় না তাকেও এরা মানুষ বলেই গণ্য করে। কেন, হর্ষবর্ধনকে কি এরা কম খাতির করেছে? ঠোকবা মাত্রই কত সাদর সম্ভাষণ, ডেকে চেয়ারে বসানো। তবু তো হর্ষবর্ধন কচুয়ান নন। হর্ষবর্ধন গ্যাঁট হয়ে বসে পড়েন চেয়ারে, আরামে গা এলিয়ে দেন। মাথার উপর হুহু করে পাখা ঘুরছে। সম্মুখে নিজের চেহারা দেখবার সুবর্ণ সুযোগ। হর্ষবর্ধন স্বর্গসুখ উপভোগ করেন। মুখখানা হাসি হাসি করে তোলার সাধ্য মতো চেষ্টা করেন তিনি। নাপিত একটা নতুন ধরনের কাঁচি হাতে নেয়। কাঁচির কলেবর দেখে হর্ষবর্ধন অবাক হন। কাঁচি না বলে তাকে চিরুনিও বলা যায়। তার মুখের দিকে চিরুনির মতো দাঁত, আর হাতলের দিকটা অবিকল কাঁচি। হর্ষবর্ধন বস্তুটির মনে মনে নামকরণ করেন কাঁচিরুনি। নাপিতকে প্রশ্ন করেন, অদ্ভুত কাঁচি তো। কাঁচি না, ক্লিপ। পেছনটা ক্লিপ ছাটা হবে তো। যেমন কলকাতার দস্তুর তাই করো। ঘাড়ের পেছনে ক্লিপ চালাতে থাকে। হর্ষবর্ধন শিউরে শিউরে ওঠেন। যন্ত্রটা তেমন আরামপ্রদ নয়, যেন ঘাড়ের চামড়া একেবারে চেঁচে পুঁছে নেয়। চুল যেন গোড়া থেকে সমূলে উপড়ে তুলে। কখনো ঘাড় কোচকান, কখনো টান করেন, কখনো কাত করেন, কিন্তু কিছুতেই তিনি সুবিধা করতে পারেন না। অবশেষে মরিয়া হয়ে তিনি লাফিয়ে ওঠেন। থামাও বাপু তোমার ক্লিপ। ঘাড় গেল আমার। এ যে দেখছি আসামি কাঁচির বাবা। নাপিত ঘাড় ধরে বসিয়ে দেয়। কোনো উচ্চবাচ্য না করেই। তার অনেক দিনের অভিজ্ঞতা। পাড়া গিয়ে যারা প্রথম চুল ছাটায় তারা সবাই এই রকম করে। কিন্তু পরে আবার তারাই চেহারার খোলতাই দেখে খুশি হয়ে আশাতীত বকশিশ দিয়ে ফেলে। ক্লিপ চলতে থাকে। হর্ষবর্ধন একবার কাতর নেত্রে গোবর্ধনের দিকে দৃষ্টিপাত করেন। কিন্তু কি করবেন, ভাগ্যের কবল থেকে কি নিষ্কৃতি আছে? তিনি অসহায়ভাবে আত্মসমর্পণ করেন। গোবরা তাকিয়ে দেখে দাদার হাসি হাসি মুখভাব বেশ কাঁদো কাঁদো হয়ে এসেছে এখন। নাপিতের হাত থেকে তাকে ছিনিয়ে নীল দরজা ভেদ করে সবেকে প্রস্থান করবে কিনা সে ভাবতে থাকে। আসলে হলো খুরপি, নাম দিয়েছে কিলিপ। আর খুরপি চালাবে তো বাগানে চালাওগে না, পরের ছেলের মাথায় কেন বাপু? পেছন শেষ করে সামনে ছাটাই শুরু হয়। কিলিপের স্থান অধিকার করে কাঁচি। সামনের চুল যেমন তেমনই থাকে, কেবল ডগাগুলো সামান্য ছেটে সমান করে দেওয়া। কাজ সমাধা হয়েছে জানিয়ে পছন্দ হয়েছে কিনা নাপিত প্রশ্ন করে। হর্ষবর্ধন সেই প্রশ্ন গোবর্ধনের প্রতি নিক্ষেপ করেন। গোবর্ধন প্রাণপণে পর্যবেক্ষণ করে, কিন্তু চুল ছাঁটাটা ঠিক কোন জায়গায় হলো খুঁজে পায় না। সামনের চুল তো ছোঁয়াই হয়নি, আর পেছনটা দিয়েছে খুপড়ি দিয়ে একদম ন্যাড়া করে। সমান করে আঁচড়ালে সামনে দাড়ি পর্যন্ত ঢাকা পড়বে, নাক মুখি দেখতে পাওয়া যাবে না। আর পেছনে তো মাথার খুলি বেরিয়ে পড়েছে। খোলাখুলি সেই সাদা চামড়া ঢাকতে পরচুলি পরতে হয় কিনা কে জানে। সামনে তো তুমি দেখতেই পাচ্ছ। গোবরা স্বাধীন অভিমত দেয়। হর্ষবর্ধন মন্তব্য করেন, সামনেটা একটু কমানো দরকার। কিন্তু হঠাৎ তার আশঙ্কা হয় কমাতে বললে হয়তো কাঁচি ছেড়ে ক্লিপ দিয়ে কামাতে শুরু করে দেবে। ভয়াবহ যন্ত্রটার দিকে বঙ্কিম কটাক্ষ করে তিনি বলেন, না না, থাক থাক থাক। তাহলে হেয়ার ড্রেস করি।
নাপিত হর্ষবর্ধনের অনুমতির অপেক্ষা রাখে। হর্ষবর্ধন মনে মনে আলোচনা করেন, হেয়ার মানে তো চুল, অবশ্য খরগোশও হয়, কিন্তু এখানে চুলই হবে। কিন্তু ড্রেস করবে, সে আবার কি, চুলে কাপড় পরাবে নাকি? তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, কি ক্লিপের ব্যাপার স্যাপার নয় তো? না না, মাথায় গোলাপ জল দিয়ে। ও হ্যাঁ, দাও দাও। ঘাড়ের পেছনটা তখন থেকে ভারী জ্বলছিল। জল পড়লে হয়তো ঠান্ডা হতে পারে ভেবে হর্ষবর্ধন উৎসাহিত হন, বলেন, আচ্ছা, চুল না ছাটলে বুঝি তোমরা গোলাপ জল খরচ করো না? না নাপিত ঘাড় নাড়ে, করো বটে। তা জানলে আমি ড্রেস হেয়ারই করাতাম, তাহলে চুল ছাড়তে আগাতো কোন হতভাগা। নাপিত গোলাপ জল দিয়ে চুল ভিজিয়ে দেয়, দিয়ে চুলের মধ্যে আস্তে আস্তে আঙুল চালায়। বাহ 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 বাহ। হর্ষবর্ধনের আরাম লাগে, ঘুম পায়। কিন্তু ক্রমশই নাপিতের হেয়ার ড্রেসিং এর জোর বাড়তে থাকে। এই তার আঙ্গুলগুলো হয়ে ওঠে যেন লৌহ গঠিত। সে তার সমস্ত বাহুবল প্রয়োগ করে হর্ষবর্ধনের খুলির ওপর। হর্ষবর্ধন লাফাবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। লাফাবেন কি করে? পায়ের জোরে মানুষ লাফায় বটে, কিন্তু লাফাতে হলে পা ও মাথা একসঙ্গে তুলতে হয়। এক্ষেত্রে তার শ্রীচরণ স্বাধীন থাকলে কি হবে? মাথা যে নিতান্তই বেহাত, মাথা বাদ দিয়ে লাফানো যায় না। হর্ষবর্ধন আর্তনাদ করেন, কি হচ্ছে? কি রকম ড্রেস তোমাদের? খোট্টারা যেমন প্রবল পরাক্রমে বর্তন মলে, গোবর্ধন দেখে সেই তালে দাদার ড্রেস হেয়ার চলছে। সে বিরক্তি প্রকাশ করে, তো ভালো নয়। নাপিত এসব কথায় কান দেয় না, তার কাজ করে যায়। সে কখনো রগ টিপে ধরে, কখনো মাথায় থাবড়া মারে, কখনো সমস্ত চুল মুঠিয়ে ধরে গোড়া থেকে টানে, কখনো দুধার থেকে টিপে মাথাটাকে চ্যাপ্টা করার চেষ্টা পায়। হর্ষবর্ধনের বাধা দেবার ক্ষমতা ক্রমেই কমে আসে। তিনি নির্জীব হয়ে পড়েন। তার ক্ষীণ কণ্ঠ শোনা যায়, গোবরা গোবরা, তোর বৌদিকে বলিস আমি সজ্ঞানে কলকাতা লাভ করেছি। এর চেয়ে বেশি আর তিনি বলতে পারেন না। কিন্তু গোবরা বুঝতে পারে দাদার অবস্থা সংকটাপন্ন। দাদাকে সজ্ঞানে আসাম লাভ করাতে হলে এই মুহূর্তেই এখান থেকে শটকান দিতে হবে। সে যেন খেপে যায়। ছাড়ো, ছেড়ে দাও আমার দাদাকে, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এমনি ভাবে মাথাটাকে নিয়ে চিনিমিনি খেলছো, এর মানে কি? আরে চুলের গোড়া শক্ত হয় এতে। চুলই রইল না তো চুলের গোড়া, টেনে টেনে তো অর্ধেক চুল ওপড়ালে, মাথায় চুল কোথায় আর? এরকম করলে মাথা ছেড়ে যায়। মাথা ছেড়ে যায়? গোবরা যেন অবাক হয়, তেমনই চটে। ছেড়ে যায়? ছেড়ে গেলে তুমি জোড়া দিতে পারবে? নাপিত কি উত্তর দেবে ভেবে পায় না। গোবরা কণ্ঠে আরো জোর খাটায়, না না, আরে যে মাথা তুমি দিতে পারো না সে মাথা নেবার তোমার কি অধিকার? হর্ষবর্ধন ঘেরাটোপের ভিতর দিয়ে আঙ্গুল বাড়িয়ে ক্লিপটা হাতাবার চেষ্টা করেন। গোবরা সহজে না ছাড়ে যদি, তাহলে দে ওই যন্ত্রটার ওর ঘাড়ে বসিয়ে, মজা টের পাক। মাথা ছাড়িয়ে দেবেন, ভারী আবদার আমার। না না, দরকার নেই ঝগড়াঝাটির। এই নাও তোমার মজুরি 10 টাকা। দেশে চুল ছাড়তে 10 পয়সা, কলকাতায় না হয় 10 টাকাই হবে, এর বেশি তো নয়। দাদা আর দেরি করো না, উঠে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, পালাই পালাই পালাই। বাবা রে, পালিয়ে যাই এখান থেকে, এক দৌড়ে পালাই, চলো। দুই ভাই নাপিতকে নিঃশ্বাস ফেলার অবকাশ দেয় না। চোখের পলকে সেলুন পরিত্যাগ করে। বাইরে এসে হর্ষবর্ধন হাঁক ছেড়ে বাঁচেন। হতাশ ভাবে মাথায় হাত বুলোন। সত্যি তো রে, মাথায় টাক ফেলে দিয়েছে দেখছি। যাক, তবু রক্ষা পাওয়া গেছে। একেবারে মাথায় মাথায়, আর একটু হলে মাথাটাই ফেলে আসতে হতো। গোবর্ধন ঘাড় নাড়ে। এরা পেছনের চুল দেয় দাড়ি কামানো করে, আর সামনের চুলগুলো দেয় উপড়ে। একেই বলে চুল ছাটা। আজব শহরের অদ্ভুত হালচাল। একই এত লোক জমছে কেন চারদিকে? দুই ভাইকে কেন্দ্র করে ক্রমশই জনতা ভারী হতে থাকে।
হর্ষবর্ধন ফিসফিস করে বলেন, দুজনের দুরকম চুল দেখে অবাক হচ্ছে বোধ হয়। হ্যাঁ, গোবরা অনুচ্চ কণ্ঠে জানায়, এই তোমার বোরখাটা খুলে ফেলেনি এতক্ষণেও? পালাবার মুখে ঘেরাটোপ ফেলে আসার অবকাশ সামান্যই ছিল, সেটাকে তখনও পর্যন্ত গায়ে জড়িয়ে রেখেছেন হর্ষবর্ধন। এতক্ষণে খেয়াল হলো সত্যি লোকে যা বলে মিথ্যে নয়। অদ্ভুত কলকাতার হালচাল। ঘেরাটোপ খুলে ফেলতেই জনতা আপনা থেকেই ছত্রভঙ্গ হয়ে গেল, কোনো উচ্চবাচ্যই করল না। চাদর গুটিয়ে বগলে চেপে হর্ষবর্ধন বললেন, গোবরা, এই দেখ। তার হাতে সেই ভয়াবহ ক্লিপ। আমি ইচ্ছে করে আনিনি, পালাবার সময় হাতে ছিল। কি করব, ফেরত দিয়ে আসি। আর যাই ওখানে, আবার যদি শুরু করে দেয়? গোবরা ভয় দেখায়, না না, তবে থাক এটা। দেশে গিয়ে দিনু নাপিতকে দেখাবো। এবার যে বেটা আমার চুল ছাঁটতে আসবে, দেব তার ঘাড়ে বসিয়ে। তা কলকাতার নাপিতি কি আর আসামের নাপিতি কি? হ্যাঁ, বেশ করেছো এটা নিয়ে এসে। কলকাতার বহুত লোক তোমাকে 4 পা তুলে আশীর্বাদ করবে। অনেকের ঘাড় বাঁচিয়ে দিলে তুমি। যা বলেছিস তুই, একখানা মানুষ মারা কল। যাক, ঘামাচি মারা যাবে এটা দিয়ে। তারপর বৌদি কাক তাড়াবে এই দেখিয়ে। কাকের উৎপাত থেকে বাঁচা যাবে তাহলে। মানুষে দেখলে ভয় খায়, আর কাক খাবে না। কি বলো দাদা? তখন থেকে ঘাড়টা কি জ্বলছে রে, মাথাটাও টাটিয়ে উঠেছে। ও, চুল নিয়ে কি কম টানাটানি করেছে লোকটা। এই স্কুলের সেই যে কি স্পোর্ট হয় জানিস না, সেই যে রে, ওই যে কাছি ধরে টানাটানি, প্রায় তার কাছাকাছি। ওয়ার অফ টাগ। হর্ষবর্ধন ব্যাখ্যা করে বিশদ করেন, ওয়ার মানে যুদ্ধ, বালিশের ওয়ার্ডও হয় আবার। সে আলাদা ওয়ার্ড। কেন আলাদা হবে কেন? গোবর্ধন বাধা দেয়, আমরা ছোটবেলায় বালিশ নিয়ে যুদ্ধ করিনি? কত বালিশের তুলো বের করে দিলাম। ধুর মুখ্য, বালিশের ওয়ার্ড বুঝি ওকে বলে? বালিশের জামাকে বলে বালিশের ওয়ার্ড, তাও জানিস না? ওয়ার অব টাগ। এই টাগ মানে কি? কি জানি, টাক ফাক হবে। তাই হবে বোধ হয়। ওয়ারের চোটে প্রায় টাক পড়ে গেছে আমার। কথাটা হবে ওয়ার অব টাক, বুঝলি? লোকের মুখে মুখে টাক টাক হয়ে দাঁড়িয়েছে। গোবরা মুখখানা গম্ভীর করে। ওহ, কাল থেকে কি টেকো লোকই না দেখছি রাস্তায়। হ্যাঁ, কলকাতায় লোকের এত টাক কেন বোঝা গেল এখন। কেন? এই সব দোকানে চুল ছাটিয়ে, এই ছাটার জন্যেই। 2 বার ছাটালেই টাক, চাঁদি চকচকে, বিলকুল সব পরিষ্কার। চুল ছাটালেই চুল ধরে টানতে দিতে হবে, এই হলো কলকাতার নিয়ম। বলিস কি? ভাগ্যিস গোপ ছাটিনি, তাহলে কি সর্বনাশী না হতো। হর্ষবর্ধন সভয়ে গোপ চুমরান। গোপ তার ভারী আদরের, এবং এই হচ্ছে তার একমাত্র ব্যক্তিগত সম্পত্তি, যার ভাগ ইচ্ছা থাকলেও তার ভাইকে দেবার কোনো উপায় ছিল না। যতদূর সম্ভব এবং নাপিতের সাধ্য নিশ্চুল তো হয়েছেন, অতঃপর কি করা যায় এই কথাই হর্ষবর্ধন ভাবছিলেন। দ্রষ্টব্য দেখতেই তিনি বাড়ি থেকে পাড়ি দিয়েছিলেন। অবশেষে এখানে এসে চাপতব্য জিনিসেরও সাক্ষাৎ পেলেন। মোটর গাড়ি থেকে মায়ে কলার খোসা পর্যন্ত চাপতে আর বাকি রইল না। এমনকি যা তার দুঃস্বপ্নেরও দূরগোচর ছিল, এমন ভয়াবহ সেই ছাঁটতব্য কাজটিও তিনি এই মাত্র সমাধা করে এসেছেন। অতঃপর আর কি করা যায়? গোবর্ধনের কাছে নিজের মনোভাব ব্যক্ত করলেন, কিন্তু তার চিন্তাভাবনা যে অন্য পথে খেলছিল তা প্রকাশ পেতেও দেরি হলো না। সে বলল, কেন, চাপতব্য তো কতই এখনো বাকি রয়ে গেল। টেরা আমার গুরুর গাড়ি তো চাপিয়ে এখনো। যে রিক্সা না কি বলে, ওই যে মানুষটা না 2 চাকার, ওর রসও তো এখনো টের পেলুম না। তেতলা মোটরের কথা তো ছেড়েই দাও, স্টেশনে সেই যে ট্যাক্সি না টাস্কি কি বলছিল তাও তো চাপা হয়নি। দাদা, ও দাদা, এসো, ওই রকম একটা পুচকে মোটর ভাড়া করে ঘোরা যাক ততক্ষণ। হর্ষবর্ধন অসহিষ্ণু হয়ে ওঠেন। থাম থাম, তোর খালি মোটর আর মোটর। কেন, কলার খোসায় যে চাপা গেল সেটা কি চাপা নয়? কটা লোক চাপতে পারে? সে তো তুমিই কেবল চেপেছো, আমি তো চাপিনি। কে বারণ করেছে চাপতে?
এক ঝুড়ি কলা কিনে ফেললেই হলো। আর কলার খোসা মোটরের চেয়ে জোরে যায়, হ্যাঁ, চোখে কানে দেখতে দেয় না। তা বেশ, কেন না কেন, ওই তো ওখানে ঝুড়িতে বসে বিক্রি করছে। আমি টাসকি চেপে কলা খেয়ে খেয়ে খোসা ফেলতে ফেলতে যাই, আর তুমি পেছনে পেছনে খোসায় চেপে চেপে আসতে থাকো। আমি বরাবর জুগিয়ে যেতে পারবো, খোসার অভাব হবে না তোমার। গোবর্ধনের প্ল্যানটা হর্ষবর্ধনের ঠিক মনোপুত হয় না। তিনি ঘাড় নেড়ে গম্ভীরভাবে বলেন, তা হয় না। কোনটা হয় না, টাস্কি চাপা কি কলা খাওয়া? গোবর্ধন দাদার মন্তব্য থেকে দুরহ তত্ত্ব উদ্ধারের প্রয়াস পাচ্ছে। এমন সময় একজন অপরিচিত লোক এসে উভয়কে অভিবাদন করল। খবর কাগজ দেব বাবু? লোকটা কাগজওয়ালা। কাগজে কি হবে আর? হর্ষবর্ধন চিন্তা করে বলেন, চুল ছাঁটা তো হয়েই গেছে। গোবর্ধন বলে, শালুনে চুল ছাড়াতে গেলে তো আর কাগজের দরকার হয় না, ওরা কাপড় মুড়ে দেয়। খবরের কাগজ থাকলে কে যেত ওই হতবাগা সেলুনে? ওর চেয়ে কাগজে মাথা গলিয়ে উবু হয়ে বসে ঘরোয়া নাপিতের কাছে ছাটানো ঢের ভালো। হ্যাঁ, ঢের ভালো। এই বলে হর্ষবর্ধন হকারের দিকে ঝোঁক দেন। তা বাবু, একটু আগে যদি আসতে নেওয়া যেত একখানা কাগজ। গোবরা, ছাড়বি নাকি? নেব কাগজ? এসেছে যখন আশা করে কেন একখান। হ্যাঁ। কাগজওয়ালা সেদিনকার একখানা বাংলা কাগজ হর্ষবর্ধনের হাতে দেয়। মুহূর্ত মধ্যে তাকে বিচলিত হতে দেখা যায়। এ কি কাগজ? হ্যাঁ, এত ছোট কেন? এ তো আমাদের পুরনো হিতবাদী নয়। আহা না বাবু, আমাকে প্রকাণ্ড বড় একখানা দাও। ওই হিতবাদী দাও, কিংবা হিতবাদীর মতন, আজকের হোক পুরনো হোক তাতে ক্ষতি নেই। এই টুকরো টাকরা এতগুলি আমার কি কাজে লাগবে? মাথা গললেও মাথা ঢাকা তো পড়বে না এতে। এতে বসা যাবে অন্তত। গোবরা আর একটা সম্ভাবনার সদ্ব্যবহারের দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। যদি টেবিলগুলো ছাড় পোকা থাকে দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দাও তোমার কাগজ। হর্ষবর্ধন ঠন করে একটা টাকা ফেলে দেন। হকার সপ্রশ্ন হয়, কোন কোন কাগজ দেব বাবু? আরে যা যা আছে দাও না কেন তোমার। 1 টাকার মধ্যে কিন্তু, ওর বেশি কিনতে পারবো না এখন। লোকটার বিস্ময় বিমূঢ়তা কাটিয়ে উঠবার আগেই আবার তাকে কাবু করে দেন। কি কাগজ দিচ্ছিলে তুমি? তাই না হয় দাও 1 টাকার। ঘর তো একখানি নয়, টেবিল চেয়ারও অনেক। গোবর্ধন যোগ করে, আর যদি থেকে থাকে তাহলে ছাড় পোকাও অঢেল হবে। হকার তার সমস্ত কাগজ গুনতে থাকে। হর্ষবর্ধন তার থেকে একখানা টেনে নিয়ে ভাইয়ের হাতে দেন। নে ধর, কি কাগজ পড়ে দেখ তো গোবরা। হিতবাদী যে নয় তা আমি না পড়েই বলতে পারি, তবে হ্যাঁ, হিতবাদীর বাচ্চা হতে পারে। হ্যাঁ, বাচ্চা হাতি, বাচ্চা হিতবাদীর মতোই দেখতে দাদা। গোবর্ধন নামটা পড়বার চেষ্টা করে। বলছে আনন্দ বাজার পত্রিকা। ঠিক হয়েছে, কলকাতার হাট বাজারের সব খবর রয়েছে এতে। আহা গোবরা, সবাই তো কলকাতায় আমাদের মতো বেড়াতে আর টাকা ওড়াতে আসে না। হাট বাজার কেনাকাটা করতেই অনেকের আশা। ওই তাদের সুবিধের জন্যই এই কাগজ। হ্যাঁ, যাতে লোকে, মানে যারা পাড়া গিয়ে অনর্থক না ঠকে যায়, বেশ আনন্দের সঙ্গে বাজার করতে পারে। অনেকক্ষণ আগেই বুঝেছি আমি। হ্যাঁ, তা বুঝবেই তো, বলে দিলুম কিনা। হর্ষবর্ধন গোবরার ওপর চালে ঠিক আপ্যায়িত হতে পারেন না। এই জন্যই তোকে কিছু বলতে ইচ্ছে করে না। এই বলে তিনি ভাইয়ের প্রতি আর দিকপাত না করে হকারের বিষয়ে নিজেকে ব্যাপৃত রাখেন। হ্যাঁ হ্যাঁ বাবু, তোমার কাছে যোগু বাবুর বাজার বলে কোনো কাগজ আছে? নেই? কাছে না থাক, একটু পরে এনে দিতে পারবে তো? পুরনো হলেও চলবে, পুরনো খবরও পড়া যায়। খবর থাকলেই হলো, খবর পড়া নিয়ে কথা। আজকের খবর আজকেই পড়তে হবে তার কোনো মানে নেই। ওই যে ওই আমাদের বাড়ি, ওখানে গিয়ে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, কি বলছো? ও নামে কোনো কাগজ নেই? একদম নেই বাবু। অসম্ভব, এ কখনো হতে পারে? যোগু বাবুর বাজার যখন আছে তখন কাগজও নিশ্চয়ই আছে ওখানকার নামে। যোগু বাবুর বাজারই নেই তুমি বলতে চাও? বাজার আছে, বাজার আছে তো কাগজ নেই কেন হে? আশ্চর্য, থাকলে ভালো হতো। সেই কর্মচারীটা যোগুবাবুর বাজারের কাছে নাইস হোটেলের কথা বলেছিল। তার সমস্ত খাবার বিশদে জানা যেত তাহলে। হকারটা ঘাড় নেড়ে জবাব দিচ্ছিল। এতক্ষণে কথা বলবার ফুরসত পেল। 10.5 আনার কেবল হলো বাবু।
আপনার 5.5 আনার আনন্দবাজার আমি একটু পরেই দিয়ে আসবো আপনার ওই বাসায়। দিয়ে যাব ঠিক, ঘাবড়াবেন না। হর্ষবর্ধন কাগজের তাড়া গোবরার কাঁধে চাপিয়ে দেন, দিয়ে ভ্রুক্ষেপ মাত্র না করে বিনা বাক্য ব্যয় অবলীলায় বাড়ির অভিমুখে রওনা হন। তখনকার মতো ভাইয়ের প্রতি আর তার চিত্ত নেই, তার মনের মধ্যে গজগজ করতে থাকে। আমি বললাম বলে তাই জানলো, আর বলে কি না জানি, অনেক আগেই জানতাম। কি ভয়ানক মিথ্যাবাদী দেখেছো? ইস, এমন জানোয়ার নিয়ে মানুষ কলকাতায় আসে। তারা স্কন্ধে গোবর্ধন দাদার অনুসরণ করে, সেও কোনো কথা বলে না। কোনখানে যে তার দোষ হলো, যে অপরাধে দাদা চটে গেলেন, তার ক্ষুদ্র বুদ্ধিকে অনেক আন্দোলিত করেও সে তার কাছাকাছি পৌঁছতে পারে না। তার অন্তঃকরণেও ফসফসানি শুরু হয়। তা যাবে তো যাও না বাপু, কলার খোসা চেপে। আমি কি বারণ করেছি না বাধা দিচ্ছি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোমার দৌড় ওই ধরমতলা। ওইখানে পৌঁছেছ কি অমনি আরেকটি ধরাম, ব্যাস। ধর এবার আসতে থাকলে হয়, ধর তো নয় যেন ভূধর। বাড়ির ভেতরে গিয়েও রফার কোনো লক্ষণ দেখা যায় না, কেউ কারুর সঙ্গে কথা বলে না। নিঃশব্দে যত টেবিল চেয়ারের উপর কাগজ পেতে চলে। সমস্ত ঘর নিঃশেষ করে বসবার কামরায় এসে দেখে ডেন্টিস্টের সম্পর্কিত দাড়ি ইচ্ছুক সেই ছেলেটি চেয়ারে একখানা কাগজ অপসারিত করে এক মনে পড়ে চলেছে। দাঁত তুলবার জন্যে বোধ হয় ডাকতে এসেছে। গোবরার এই রকম আশঙ্কা হয়। সে ভ্রুকুটি করে কুটিল নেত্রে তাকিয়ে থাকে। হর্ষবর্ধন স্মিত মুখে ওকে অভ্যর্থনা করেন। কি হে, দাড়ি কত দূর এগোলো? ছেলেটি অপ্রতিভের মতো একটু হাসে। আজকে কাগজটা একবার দেখতে এলাম। গোরা বলছিল, আমার কিন্তু বিশ্বাস হয় না, কে একজন পৃথ্বীশ রায় নাকি অমনি অমনি উড়োজাহাজে করে ইটালি বেড়াতে নিয়ে যাচ্ছেন। তা দেখছি সত্যি। এই উড়োজাহাজে করে? তাই বললে না তুমি? হর্ষবর্ধন অবাক হয়ে যান। জাহাজ আজকাল উড়ছে নাকি হে? গোবরা বলে, আমি তো জানতাম ওরা কেবল ডুবে যায়। কথাই বলে না, জাহাজ ডুবি। তুই থাম, তুই তো সব জানতিস। গোবর্ধনকে ধমক দিয়ে হর্ষবর্ধন ছেলেটির অভিমতের অপেক্ষা করেন। হ্যাঁ, খবরে লিখেছে, ছাপার অক্ষরে। কই দেখি, যখন ছেপে দিয়েছে তখন সত্যিই হবে। দেখি দেখি। তিনজনেই একসঙ্গে কাগজের উপরে হুমড়ি খেয়ে পড়ে এবং 3 জোড়া বিস্মিত দৃষ্টি একত্র হয়। হ্যাঁ, সত্যিই বটে। স্পষ্ট অক্ষরেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে 28 থেকে 88 বছরের মধ্যে যাদের বয়স, এমন 2 জন দুঃসাহসিক সহযাত্রী চেয়েছেন পৃথ্বীশ রায়। তাদের তিনি ইটালি নিয়ে যাবেন, আবার ঘুরিয়ে নিয়ে আসবেন, ইত্যাদি এইরকম অনেক কিছুই লেখা রয়েছে সেই কাগজে। প্রায় মাসখানেক থেকে বিজ্ঞাপন দিচ্ছে। গোরা অনেক আগেই আমাকে বলেছিল, কিন্তু আমাকে কি ওরা নিয়ে যাবে? ছেলেটি হর্ষবর্ধনের সম্মতির অপেক্ষা করে। আমাকে কি 28 বছরের মতো দেখতে? ঠিক বলুন তো, ভালো করে তাকিয়ে বলুন না। হর্ষবর্ধন দারুণ ঘাড় নাড়েন। মোটেই না, একদম না, বরং ওই 8 বছরের মতনই অনেকটা। সেই জন্যই তো মাসখানেক থেকে, মানে যেদিন গোরার কাছে শুনেছি সেদিন থেকেই দাড়ি কামাতে লেগেছি। কিন্তু কই, এতদিনও দাড়ি বেরোলো না তো। হতাশ ভাবে সে বার দুয়েক গালে হাত বুলোয়। দাড়ি বেরোলেও না হয় 28 বলে নিজেকে চালাতে পারতাম, কিংবা যদি আগে থেকে আসামে জন্মাতাম তাহলেও হয়তো হতে পারতো। আপনি বললেন না যে 8 বছরের ছেলেও সেখানে প্রায় ডবল হয় দেখতে। গোবর্ধন বলে, নিশ্চয়ই, আবার 8 বছরে অনেকের গোপ দাড়ি বেরিয়ে যায়। আসামি বালকের সৌভাগ্যে ছেলেটি ঈর্ষান্ত হয়। তাহলে এমনিতেই তো আমি 28 বছরের মতো দেখতে হতুম, আর দাড়িও হতো সেই সঙ্গে, গোপ পর্যন্ত বেরিয়ে যেত আমার। তাহলে কি আর ইটালি যাওয়ার বাধা থাকতো? হর্ষবর্ধন বলেন, কিচ্ছু না। মাসখানেকের জন্য আসামে চেঞ্জে গেলেও তো হয়। হ্যাঁ, সেখানে গিয়ে খুব কষে আসামি দুধ ঘি খেলেও তোমার চেহারা ডবল হয়ে যাবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। তবে ওই দাড়ির কথাটা। গোবর্ধন দাদার বাক্য সমাপ্ত করে দেয়। দাড়ি গজায় জলবায়ুর গুণে। আচ্ছা,
আমি যদি আসামে গিয়ে দাড়িতে জলপট্টি লাগিয়ে রাখি আর দিন রাত পাখার বাতাস করে, তাহলেও কি 1 মাসে আমার দাড়ি গজাবে না? হবে না, আলবাত হবে, হতেই হবে দাড়িকে। জল হওয়ার গুণ তবে কি? তবে তাই যাই, বাবাকে বলে কয়ে দেখি গে। হ্যাঁ, আসামে যেতে বাবার পারমিশন নিতে হবে। আপনাদের সঙ্গে যদি যেতে দেয় তো হয়। আসি আমি। হ্যাঁ। ছেলেটি চলে যায়। গোবর্ধন ভয়ে ভয়ে দাদাকে জিজ্ঞেস করে, এই ইটালি কোথায় দাদা? কোথায় আবার? বিলেতে। হর্ষবর্ধনের বিরক্তি তখনও অক্ষুণ্ণ রয়েছে। বিলেত আর ইটালি কি এক জায়গা নাকি? নিশ্চয়ই। খাপরার ইংরেজি যেমন টালি, বিলেতের ইংরেজি তেমনি ইটালি। ও, এইবার বুঝেছি। হ্যাঁ। গোবর্ধন মাথা নাড়ে। নেপালের ইংরেজি যেমন ভুটানি। হর্ষবর্ধন কিঞ্চিত প্রীত হয়। হ্যাঁ, কিন্তু সে কথা নয়। আমি ভাবছি কি। গোবর্ধন দুর্ভাবিত দাদার দুশ্চিন্তার অংশ নেবার ব্যগ্রতা ব্যক্ত করেন। বলো না দাদা, কি ভাবছো তুমি? ভাবছি যে আমাদের বয়স কিন্তু 28 থেকে 88-র মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, গোবর্ধন তড়াক করে লাফিয়ে ওঠে। ভারী চমৎকার হয় দাদা। তার বুদ্ধির সমস্ত দরজা জানালা যেন একযোগে অকস্মাৎ খুলে যায়। এই জন্যই তো তোমাকে দাদা বলি, তোমাকে গড় করি এইখানে। তারপর একটু দম নেয়। তাহলে তাহলে উড়োজাহাজেও চড়া হয়। জাহাজেই চাপবি নি তো উড়োজাহাজ। তুই আছিস কেবল চাপবার তালে। আমাকে কত দিক ভাবতে হয়। ছেলে মানুষ সঙ্গে নিয়ে বিদেশে এসেছি, তার উপরে বিদেশ থেকে আরো বিদেশ। 28 হলে কি হয়, তুই ওই ছোঁড়াটার চেয়েও অপখণ্ড। উড়োজাহাজ উল্টে গিয়ে যদি আকাশ থেকে ঝপাত করে পড়ে যাস, তখন কি আর খুঁজে পাওয়া যাবে তোকে? হাওয়ার চোটে কোথায় যে উড়ে যাবি কে জানে। অত উঁচু আকাশে হাওয়ার জোর কি কম? পড়বো কেন, আমি তোমাকে ধরে থাকবো, দেখো। হ্যাঁ, তাহলে হয়। আমি বেশ ভারী আছি, সহজে উল্টাতে পারবে না। হ্যাঁ, তবে আর ইটালি যেতে বাধা কি আমাদের? বয়স তো আছেই, তাছাড়া দাড়িও রয়েছে। ওই উড়োজাহাজে চাপতে হলে যা যা চাই। আমি তাই ভাবছিলুম। 1-2 দিন কলকাতা তো বৃহৎ দেখলাম, এখন বিলেতটা একটু দেখে আসা যাক বরং। হর্ষবর্ধন মাথা চালেন। বিলেতের হালচালটা আবার কিরকম হবে কে জানে। হ্যাঁ, উড়োজাহাজে চাপতে পারলে মোটরে না চাপলেও চলে যায়। তত দুঃখ থাকে না আর। তবে চলো দাদা, বিজ্ঞাপনের ঠিকানাটা কারো কাছে বাতলে নিয়ে এখনই আমরা বেরিয়ে পড়ি, নইলে আবার অন্য সকলে আমাদের আগে ভিড় জমিয়ে ফেলবে। দেশে দাড়িওয়ালার তো আর অভাব নেই। আচ্ছা গোবরা, আমরা যে ইটালি যাব সেই কথাই যে আমি ভাবছিলাম, তা কি তুই জানতে পেরেছিলি? হর্ষবর্ধন মুরব্বীর মতো একখানা চাল দেন। একদম না। সরল গোবর্ধন সংক্ষিপ্ত উত্তর দেয়। আমি কিন্তু জানতে পেরেছিলাম, খবরের কাগজ পড়ে নয়। যেদিন বাড়ি থেকে পা বাড়িয়েছি তখনই জেনেছিলাম যে আমাদের ইটালি যেতে হবে। গোবর্ধনের সংশয় হয়, প্রায় প্রতিবাদ করে বসে আর কি, কিন্তু উড়োজাহাজ চাপবার লোভে সে চেপে যায়। গোফে চাড়া দেন হর্ষবর্ধন। তোর চেয়ে কত বেশি জানি আমি, দেখ গোবরা। গোবর্ধন মৌন সম্মতি জানায়। তখন 2 ভাইয়ের মধ্যে আবার প্রবল ভাবের সূত্রপাত হয়। বিখ্যাত বিমানবীর পৃথ্বীশ রায়ের নাম শুনেছ নিশ্চয়ই। তার খেয়াল হয়েছে নিজের মনোপ্লেনে ইটালি যাবেন। একেবারে নন স্টপ ফ্লাইট, কলকাতা থেকে ইটালি, আবার ইটালি থেকে ফের কলকাতা। বাঙালিদের মুখোজ্জ্বল করতে যাচ্ছেন তিনি, কিন্তু তার নিজের মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছিল না সকাল থেকে। 2 জন সহযাত্রী চেয়ে খবরের কাগজে তিনি ইশতেহার দিয়েছিলেন। তার 15-16 হাজার জবাব এসেছে, কিন্তু প্রায় সবই 15-16 বছরের ছেলেদের কাছ থেকে। তিনি চেয়েছিলেন 2 জন সাবালক সহযাত্রী, 28 থেকে 88 বছরের মধ্যে যাদের বয়স। স্পষ্ট করে সে কথা জানিয়েও দিয়েছিলেন, কিন্তু ওই বয়সের কোনো লোক যে সম্প্রতি বাংলাদেশে আছে, হাজার হাজার আবেদনের ভেতরে তার কোনো প্রমাণ তিনি পাচ্ছেন না।
না, সেরূপ কোনো অবদানের আবেদন নেই। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে প্রাণহানির কোনো আশঙ্কা নেই, আর যদি বা এরোপ্লেন বিকল হয় তখন প্যারাশুট রয়েছে। কিন্তু বয়স্ক বাঙালিরা প্রাণ রক্ষার প্রলোভনে সহজে পড়তে রাজি নয়, স্পষ্টই তা বোঝা যাচ্ছে। অনেক স্কুলের মেয়েও যেতে চেয়েছে, 8 বছরের ছেলেদের কাছ থেকে অনুরোধ এসেছে, কিন্তু 28 থেকে 88 মধ্যে একজনও না। পৃথ্বীশ রায় খামের পর খাম খুলছেন আর ঘাড় নাড়ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব ছেলেমেয়েরা যেদিন বড় হবে সেদিন আমার দেশও বড় হবে, কিন্তু ততদিন না। 28 বছর কি 88 বছর আর অপেক্ষা করবার মতো সময় আমার হাতে নেই। সহযাত্রী বা না সহযাত্রী, আজই আমাকে যাত্রা করতে হবে। একটি ছেলে লিখেছে, হ্যাঁ দেখুন, আমি আপনার সাথী হতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। আপনাকে একসময় এরোপ্লেন বিকল করতে হবে, যেমন বায়োস্কোপে দেখা যায় তেমন হলেও চলবে। এই এরোপ্লেনে আগুন লাগিয়েও দিতে পারেন, তাতেও আমার বিশেষ আপত্তি নেই। কেবল আমাকে প্যারাশুটে নামবার সুযোগটা দিতে হবে। অজানা অচেনা দেশে লোকেদের মধ্যে হঠাৎ আকাশ থেকে নামতে ভারী মজা হয়। কিন্তু আর একটা চিঠির বক্তব্য, আমাকে আপনি সঙ্গে নেবেন, আমার একটা মুশকিল আছে। আচ্ছা, আমার বয়স 28 বছর, কিন্তু দেখতে ভারী ছোট দেখায়। দেখলে আপনার মনে হবে 12 কি 14। এই হয়েছে গণ্ডগোল। এই জন্যেই আমাকে স্কুলে খুব নিচু ক্লাসে ভর্তি করে দিয়েছে, কিন্তু আমি সত্যি সত্যি বলছি আমার 28 বছর বয়স। সবে 28 পেরোলাম সেদিন। আপনি না হয় আমাদের পাড়ার টুনুকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। এই দুটি আবেদন সম্পর্কে গুরুতর বিবেচনা করছেন এমন সময় দুটি ভদ্রলোক এগিয়ে এলেন। পৃথ্বীশ রায় মুখ তুলে চাইলেন। কে আপনারা? 1 নম্বর ভদ্রলোক 2 নম্বরকে দেখিয়ে বললেন, উনি হচ্ছেন হর্ষবর্ধন, আমার দাদা। 2 নম্বর বললেন, আর ওর নাম গোবরা। আচ্ছা। 1 নম্বর সংশোধন করে দিল, শ্রীমান গোবর্ধন। পৃথ্বীশ রায় কিঞ্চিত বিস্মিত হন। তা কি চাই আপনাদের? হর্ষবর্ধন বলেন, এই আমরা আপনার সঙ্গে একটু ঘুরে আসতে চাই। মানে উড়ে আসতে। গোবর্ধন আবার সংশোধন করে, ও, উড়োজাহাজে ইটালি যাবেন? বেশ তো বেশ তো। তা আপনাদের বয়স? হর্ষবর্ধন ভালো করে গোঁপ চুমড়ে নেন। 28 থেকে 88 মধ্যে। গোবর্ধন প্রয়োজন মতো গম্ভীর গলায় সায় দেয়। তার থেকে একদিনও কম নয়। এরপর আর সন্দেহের অবকাশ থাকে না। পৃথ্বীশ রায় বললেন, ও, তবে কাল সকাল 10টার সময় হাজির থাকবেন দমদমে। আচ্ছা। দমদম এরোড্রাম। আচ্ছা আচ্ছা। হর্ষবর্ধন ভয়ে ভয়ে প্রশ্ন করেন, তা ভাড়া কত পড়বে? খুব বেশি নয় তো? গোবর্ধন বলে, 10,000 পর্যন্ত আমরা উঠতে পারি, বেশি টাকা তো সঙ্গে আনা হয়নি। আসাম থেকে কলকাতায় এসেছি বেড়াতে, বিলেতে যাওয়ার মতলব ছিল না তো আগে। তা আপনি যখন খবরের কাগজে ছাপিয়েছেন যে 3 দিনে বিলেত ঘুরিয়ে আনবেন, দাদা উড়িয়ে আনবেন। হ্যাঁ, বিলেত উড়িয়ে আনবেন, তখন আমরা ভাবলাম মন্দ কি, এই ফাঁকে বিলেত ঘুরে বিলেত উড়ে আসা যাক। পৃথ্বীশ রায় বলেন, আরে আপনাদের সহযাত্রী পাচ্ছি, এই আমার সৌভাগ্য। 1 পয়সাও লাগবে না আপনাদের। গোবর্ধনের চোখ কপালে ওঠে। বলে কি দাদা, বিনে পয়সায় বিলেত? হর্ষবর্ধনও কম অবাক হন না। একেবারে অমনি অমনি নিয়ে যাবেন? আরে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, একদম মুফাত। বরং আপনারা দাবি করলে কিছু ধরে দিতে রাজি আছি এর ওপরে। না না, আমরা কিছুই চাই না। হর্ষবর্ধনের বিস্ময়ের সীমা থাকে না। আমরা তো রোজগার করতে কলকাতায় আসিনি, টাকা ওড়াতেই এসেছি। গোবর্ধন যোগ করে, কিন্তু দেখছো তো দাদা, টাকা ওড়ানো কত শক্ত এখানে। আমি তখনই বলেছিলাম তোমায়। হর্ষবর্ধন পিছপা হবার পাত্র নন। তা বেশ, বিনে পয়সাই সই। অমনি যাব বিলেত, তার আর কি হয়েছে? পৃথ্বীশ রায় বলে, একটু ভুল করেছেন, বিলেত নয়, ইটালি। ওই যাকে বলে ভাজা ছাল তার নাম মুড়ি। বিলেত আর ইটালি ওই একই কথা।
সমুদ্র পেরোলেই বিলেত, তাই ইটালি কি আর আন্দামানি কি। গোবর্ধন অমায়িক ভাবে বলতে থাকে। ও আর আমাদের বোঝাতে হবে না। দেখুন, যদিও উড়োজাহাজে প্রাণহানির কোনো ভয় নেই, তবু হ্যাঁ হ্যাঁ, সে আমরা জানি। আকাশে আবার ভয় কিসের? এ তো রেলগাড়ি নয় যে কলিশন হবে। আর আকাশে তার ফাঁকা, কোথায় কার সাথে ধাক্কা লাগবে বলুন? তুই কি বলিস গোবরা? তুমিই বলো না, কোনো পাখিকে কি কখনো মরতে দেখা গেছে? মানে খাঁচার পাখি নয়, ওই আকাশের পাখিকে। আকাশে যারা ওড়ে তাদের মরণ নেই দাদা। আর উড়োজাহাজ তো বলতে গেলে পাখির স্বগোত্রই। এখনই পথে আস্তে আস্তে দেখলে না, ইয়া বড় বড় দুই পাখা। পৃথ্বীশ রায় তথাপি বোঝাতে চেষ্টা করেন। তা বটে, পাখা থাকলেই পাখি হয় বটে, কিন্তু আরশোলা আর এরোপ্লেন বাদ। কিন্তু আমার কথাটা তা নয়, প্রাণহানির ভয় নেই সে কথা সত্যি। তবু আমি বলছিলাম কি, আপনাদের কি লাইফ ইন্স্যুর করা আছে? নেই? তা একটা করে ফেলুন না। বলা যায় না তো, যদি একটা বিপদ আপদ ঘটে যায়, একটা প্রিমিয়াম দেয়া থাকলে আত্মীয় পরিবার তখন টাকাটা পাবে। হর্ষবর্ধন ঘাড় নাড়েন। হ্যাঁ, লাইফ ইন্স্যুর জানি বই কি। আসামের জঙ্গলে ওরা গেছে। তা আপনি যখন বলছেন, তখন 1050 কি লাখ খানেকের একটা করে ফেলা যাক। তবে আমার নামেই করুন, ওর নামে করে কাজ নেই। ও কখনো করবে না। আমি মোলে টাকাটা যেন গোবরাই পায়। যা বলেছেন, যদি দৈবাত গুঁড়ো কল বেগড়ায়, বলা যায় না তো। পড়লেই তো সব চুরমার, হাড়গোড় একদম ছাতু। তখন কি আর কাউকে খুঁজে পাওয়া যাবে? পৃথ্বীশ রায় জিজ্ঞাসা করেন। ও, উনি আপনার সঙ্গে যাবেন না তাহলে? নিশ্চয়ই যাবে। যাবে না কে বলল? হর্ষবর্ধন জোরালো গলায় জবাব দেন। ওকে ছেড়ে আমি জমের বাড়ি যেতে রাজি নই। বিলেত তো বিলেত। কি গোবরা? পৃথ্বীশ রায়ের উড়োজাহাজ ইটালির এরোড্রামে পৌঁছতেই সেখানকার প্রবাসী বাঙালিরা ভিড় করে এলো। অভিবাদন ও অভিনন্দনের পালা সাঙ্গ হলে হর্ষবর্ধন সংক্ষিপ্ত মন্তব্য করলেন। দেখছিস গোবরা, বাংলা ভাষাটা কি রকম ছড়িয়ে পড়েছে আজকাল। হ্যাঁ দাদা, নইলে বিলিতি সাহেবদের মুখে বাংলা বলি। সেই তো রে। চ চ। পৃথ্বীশ রায় বুঝিয়ে দেন যে সমাগত ভদ্রলোকদের সাহেবী পোশাক হলেও আসলে তারা বাঙালি। ব্যবসা বাণিজ্য কিংবা পড়াশোনার ব্যাপারেই এদের বিদেশে এসে বাস। বাঙালি বলেই বাঙালিকে সম্বর্ধনা করতে সবাই এসেছেন। তখন দুই ভাই দস্তুর মতো অবাক হয়ে যায়। বটে, বুঝেছি। তাহলে কাঠের কারবার নিয়েই এদের এখানে থাকা। তার বলতে গোবর্ধন যোগদান করে। কাঠের জন্য আসামের জঙ্গলে গিয়ে মানুষ বাস করে, তা বিলেতে আসবে আর বেশি কি। পৃথ্বীশ রায় জানান যে সন্ধ্যার মুখেই ওরা দেশমুখ হবেন। ইঞ্জিনের অবস্থা ভালো নয়, এই জন্যে সারাটা দিন ওর কল মেরামত করতেই যাবে। হর্ষবর্ধন বললেন, তাহলে এই ফাঁকে এই বিলিতি শহরটা দেখে নেওয়া যাক না কেন? গোবর্ধন সায় দেয়। হ্যাঁ, পুরো একটা দিন পাওয়া যাবেই যখন। মুকুল বলে একটি বছর 15-16 ছেলে এগিয়ে আসে। আসুন আসুন, এখানে যা যা দেখবার আছে আপনাদের সব দেখাবো আমি। হর্ষবর্ধন অবাক হন। হ্যাঁ, এইটুকুন ছেলে, তুমিও কাঠের কারবারে লেগেছো এই বয়সেই? মুকুল বলে, না, আমার বাবা ডাক্তার। তার মানে তিনি তোমাকে ব্যবসাতে সাহায্য করেন, মরলেই তো কাঠের খরচ। হ্যাঁ, হর্ষবর্ধন পুলকিত হয়ে ওঠেন। ও, বাপে ডাক্তার, ছেলের কাঠের কারবার। এর চেয়ে লাভের আর কি আছে? ব্যবসার দুটো দিকই একচোটে, ডবল লাভ। আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো, আর নাতিকে দেব আমাদের কারবারে। বুঝলি গোবরা? পৃথ্বীশ রায় মনে করিয়ে দেন। আচ্ছা, আপনারা সন্ধ্যার আগেই ফিরবেন কিন্তু? সে আর বলে দিতে হবে না। আপনি আমাদের ফেলে চলে গেলেই তো হয়েছে। সব অন্ধকার। এখান থেকে হেঁটে বাড়ি ফেরা আমাদের কম্য নয়। গোবর্ধন মিনতি জানায়। দোহাই, তা যেন যাবেন না। দেখছেন তো দাদা যা মোটা, একটু হাঁটলেই ওর হাঁপ ধরে। আমি হাঁটতে পারলেও দাদা পারবে না। হ্যাঁ, দাদা পারবে না? হর্ষবর্ধনের আত্মসম্মানে ঘা লাগে।
নিশ্চয়ই পারবে, আলবাত পারবে। দাদার ঘাড় পারবে, হেঁটে দেখিয়ে দেব। গোফে তা দিতে দিতে সদর্পে তিনি অগ্রসর হন। আসুন আপনারা আমার মোটরে। হর্ষবর্ধনের অভিযানে মুকুল বাধা দেয়। ওই যে আমার বেবি কার ওইখানে, আমি নিজে ড্রাইভ করি। কিন্তু হর্ষবর্ধন থামেন না, তার অগ্রগতি ততক্ষণে শুরু হয়েছে। গোবর্ধন সভয়ে দাদার বিরাট পদক্ষেপ দেখতে থাকে। তার আশঙ্কা হয় হয়তো একেবারে আসাম না গিয়ে দাদা শান্ত হবেন না। কিন্তু সন্দেহ অমূলক করে হর্ষবর্ধন শটান গিয়ে মোটরে পৌঁছেই গ্যাঁট হয়ে বসেন। তখন আশ্বস্ত হৃদয়ে গোবর্ধনও দাদার অনুসরণ করে। কিন্তু হর্ষবর্ধন ভাইয়ের দিকে দিকপাত করেন না। তিনি ভয়ানক চটে গেছেন। তিনি নাকি ভয়ানক মোটা, হাঁটতে গেলে নাকি হাঁপ ধরে যায়। দেশে হলেও ক্ষতি ছিল না, কিন্তু বিলেতে এসে তাকে এমন ধারা অপমান যত বাঙালি সাহেবদের সামনে, ছি ছি ছি। তিনি জোরে জোরে গোঁফে তা দিতে থাকেন। মুকুল ওদের মিউজিয়ামে নিয়ে যায়, সেখান থেকে চিত্রশালায়। এই যে সব চমৎকার ছবি দেখছেন, এসব হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর, পৃথিবীর একজন নামজাদা বড় আর্টিস্ট। বলো কি, আমাদের মাইকেল? হর্ষবর্ধনের বিস্ময় ধরে না। বিলেতে এসে ছবি আঁকতো সে বটে। মাইকেল অ্যাঞ্জেলোকে আপনারা জানলেন কি করে? মাইকেল জানি না, তুমি অবাক করলে। তুমি তার ওই মেঘনাদ বধ পড়নি? মুকুল ঘাড় নাড়ে। না তো, আমি জন্ম থেকেই এখানে কিনা, দেশে তো যাইনি কখনো। বল না ঘোবরা, বল না সেইটা মুখস্থ। সম্মুখ সমরে পরিচূড় বীরামণি, বহুবীর বহুবীর, বহুবীর বহুবীর, মনে পড়েছে। বীর বহু জবে চলি গেলা যমপুরে। তারপরে গোবর্ধনও সহজে দমবার নয়। হুররে 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 করি গর্জিল ইংরাজ, নবাবের সৈন্যগণ ভয় দিল রণব। গোবরা। হর্ষবর্ধন বিরক্ত হয়ে বাধা দেন। ও যে মিলে গেল, মাইকেলের মেলে না। তোর কিচ্ছু মনে থাকে না, তুই একটা অপদার্থ, একেবারে রাবিশ। আবার আমাকে বলিস হাঁটতে পারে না। এতক্ষণে প্রতিশোধ নিতে পেরে হর্ষবর্ধন একটু খুশি হন। মুকুলকে সম্বোধন করেন। তুমি মাইকেল পড়নি তো? পড়ে দেখো, অনেক বই আছে মাইকেলের। গোবর্ধন বলে, পড়লে বোঝা যায় বটে, কিন্তু পড়া চারটিখানি নয়, দস্তুর মতন শক্ত, দাঁত ভাঙা ব্যাপার। হর্ষবর্ধন খাপ্পা হয়ে ওঠেন। কি পড়লে বোঝা যায়? তুই তো সব জানিস মাইকেলের। বল দেখি, হস্তি নিনা দিল, এর মানে কি বল? বারবার অপমানে গোবর্ধন গরম হয়। তুমি বলো দেখি। আমি বলো। আমি জানি না। হর্ষবর্ধন গোঁপ পাকানো ছেড়ে আমতা আমতা করেন। না জেনেই তোকে জিজ্ঞেস করেছি বুঝি? এমন কি শক্ত মানেটা শুনি? হস্তি নিনা দিল, এ তো জলের মতো সোজা। নিনাদির নি বাদ দিলেই টের পাবি। কিংবা হস্তিনি না দিল, তাও করা যায়। গোবর্ধন তার পাণ্ডিত্যে কাবু হয়ে পড়েছে দেখে পুনরায় তিনি গোঁফে হস্তক্ষেপ করেন। এই তো তোর বিদ্যে, তবু তো রেশাধ্বনি এখনো তোকে জিজ্ঞাসাই করিনি। গোবর্ধন এবার ভীত হয়। রেশাধ্বনি চাপা দেবার জন্য বলে, মাইকেলের ছবিগুলো কিন্তু বেশ না দাদা? বেশ না ছাই, এর চেয়ে ওর পদ্য ঢের ভালো। মুকুল ওদের আরো অনেক কিছু দেখায়। মাইকেল অ্যাঞ্জেলোর গড়া মূর্তি, মাইকেল অ্যাঞ্জেলোর ফ্রেস্কো এবং আরো কত কি কারুকার্য। মাইকেল এই বিদেশে এসে এত কাণ্ড করে গেছে ভেবে দুই ভাই কম অবাক হয় না। বলতে গেলে গোটা ইটালিটাই গড়ে পিটে গেছে সেই মাইকেল। হর্ষবর্ধন মাইকেল গর্বে গর্বিত হয়ে ওঠেন। মাইকেলের বাড়ি কোথায় ছিল জানিস গোবরা? যশোরে কি খুলনায়? আসামে। আমাদের আসামে। আসামি ছাড়া কেউ অত খাটতে পারে নাকি? কি রকম প্রাণ দিয়ে খেটেছে দেখ। হ্যাঁ, ঠিক যেন ফাঁসির আসামি। গোবর্ধন আর দাদার প্রতিবাদ করে না। ফাঁসির আসামির মতো প্রাণ দিয়ে খাটতে পারে কেউ? মুকুল ওদের বিখ্যাত রোমান ফোরাম দেখায়। হর্ষবর্ধন প্রশ্ন করেন, এও আমাদের মাইকেলের তো? না, তার জন্মানোর 1000 বছরেরও আগের তৈরি। হর্ষবর্ধন কিঞ্চিত হতাশ হন।
অতি প্রাচীন কালের একটা প্রস্তর স্তম্ভের কাছে এসে হর্ষবর্ধন আবার প্রশ্ন করেন, এই মাইকেলের? এ তার জন্মাবার 2000 বছর আগেকার। হর্ষবর্ধন দমে যান। মুকুল তাকে একটা বিরাট প্রস্তর মূর্তি দেখিয়ে জিজ্ঞাসা করে, ওটা কার মূর্তি জানেন? হর্ষবর্ধন সংদিগ্ধ চোখে তাকান। মাইকেলের বোধ হয়। হ্যাঁ, ভাস্কো দা গামা নাম শোনেননি? হ্যাঁ, গামা নামটা শোনা শোনা মনে হচ্ছে, জানো। এই খুব কুস্তি করে বেড়াতো লোকটা, না? ভাস্কো দা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছিল, এ কথা ইতিহাসে লেখা আছে, কিন্তু কুস্তি টুস্তির কথা তো পড়িনি কখনো। ভারতবর্ষ আবিষ্কার করেছেন? হ্যাঁ, তুমি অবাক করলে বাপু। এই মাত্র তো আমরা ভারতবর্ষ থেকেই আসছি, কিন্তু কই এরকম কথা তো শুনিনি। অত বড় দেশটা আবিষ্কার করলো আর আমরা তার বিন্দু বিসর্গ জানতে পারলাম না। গোবর্ধন বলে, না না, তুমি ভুল পড়েছ। ভারতবর্ষ নয়, কুস্তি আবিষ্কার করেছিল গামা। আমি ভালো রকম জানি এটা। কি গামা বললে? ভাস্কো দা গামা? বেশ নামটা। তার লোকটা কি মারা গেছে? অনেক দিন, 400 বছর আগে। 400 বছর? বলো কি হে? তা কিসে মারা গেল সে? মুকুল মাথা নাড়ে, তা কি জানি। বসন্ত বোধ হয়। বইয়ে তো পড়িনি, জানি না। হামও হতে পারে। তাও হতে পারে, বেঁচে নেই যখন কোনো কিছুতে মারা গেছে নিশ্চয়ই। আচ্ছা, বাপ মা আছে? প্রশ্ন শুনে মুকুল আকাশ থেকে পড়ে। অসম্ভব, ছেলে পুলেই বেঁচে নেই তো বাপ মা। অবশেষে ওরা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বস্তুর সম্মুখীন হয়, মিশরের কোনো এক রাজার মামি। মুকুল উৎসাহে লাফাতে থাকে। দেখেছেন দেখেছেন মামি? হর্ষবর্ধন কিছুক্ষণ গম্ভীরভাবে লক্ষ্য করেন। কি বললে? কি নাম ভদ্রলোকের? নাম? ওর কোনো নাম নেই, ইজিপশিয়ান মামি। মাইকেলের মতো কোনো নামজাদা লোক বোধ হয়। হ্যাঁ, তা এই বিলেতেই কি এর জন্ম? না, ইজিপশিয়ান মামি। ও, আমাদের বাংলাদেশের, মানে আমাদের আসামের? তবে না না, বলছি তো ইজিপশিয়ান। মুকুল এবার ক্ষেপে যায়। ও তাই বলো? এইবার বুঝে গেছি, ইংরেজ। না, ইংরেজ নয়, ফরাসি নয়, জার্মান নয়, ইটালির লোকও নয়, এমনকি বাঙালিও না। ইজিপ্টাই এর জন্ম। ইজিপ্টায় জন্ম? ইজিপ্টা বলে কোনো দেশের নাম তো শুনিনি কখনো। হর্ষবর্ধন সন্দেহ ভরে মাথা নাড়েন। গোবর্ধন প্রশ্ন করে, ইজিপ্টায় না ইজি চেয়ারে? তুমি ঠিক জানো? ইজিপ্টটা কোনো বিদেশ টিদেশ হবে। গোবরা, তলায় কি লেখা রয়েছে পড়ে দেখ তো। FROM, ফ্রম। EGYPT, ফ্রম মানে হইতে। আর EGYPT? এগ ওয়াইপড। এগ ওয়াইপড হইতে। এগ মানে ডিম, অর্থাৎ যেখান থেকে আমাদের দেশে ডিম চালান যায় সেইখানকার লোক এটা। বোধহয় ডিমের আড়তদার টাড়তদার হবে। মামি মামি, তা এর মামা কোথায় গো? মুকুলের ঘাড় টনটন করছিল। সে হাত নেড়ে জানায় যে ওর জানা নেই। দেখছিস গোবরা, কিরকম মজা করে শুয়ে আছে লোকটা, কেমন শান্তশিষ্ট মুখের ভাব। গোবর্ধন মুকুলের মুখে তাকায়। কি? হ্যাঁ, কি মারা গেছে নাকি? নিশ্চয়ই, 3000 বছর। গোবর্ধনের বিশ্বাস হয় না। 3000 বছর হতেই পারে না। 3 দিনে মানুষ পচে ওঠে, আর এ কিনা 3000 বছর। হর্ষবর্ধনের মুখ এবার অত্যন্ত গম্ভীর হয়। শোনো ছোকরা, তুমি কি বলতে চাও কাও দেখি? বাংলাদেশ থেকে এসেছি বলে কি আমাদের বাঙাল পেয়েছো? যা খুশি তাই বুঝিয়ে দিচ্ছ। ছেলে মানুষ বলে এতক্ষণ তোমায় কিছু বলিনি, তা বিলেতের ছেলে বলে কি তোমাকে ভয় করে চলতে হবে? অত ভীতু নই আমরা। তোমার চেয়ে আমাদের বাংলাদেশের ছেলেরা ঢের ঢের ভালো। গোবর্ধন দাদার সঙ্গে যোগ দেয়। হ্যাঁ, স্পষ্ট কথা, আমরা ভয় খাই না। নিশ্চয়ই ভালো, হাজার হাজার গুণ ভালো। অত বোকা পাওনি আমাদের যে যা খুশি তাই বুঝিয়ে দেবে। 3000 বছরের বাসি মরা চালাতে চাও আমাদের কাছে? টাটকা মরা থাকে তো নিয়ে এসো। টাটকা চমৎকার খাসা একখানা লাশ, গোফ দাড়ি সমেত তোফা, আমাদের আপত্তি নেই।
তিনজনকে বাক্যহীন গুরুগম্ভীর মুখে ফিরতে দেখে পৃথ্বীশ রায় বিস্মিত হন। কিন্তু জিজ্ঞাসাবাদের আগেই হর্ষবর্ধনের বিচলিত কণ্ঠ শোনা যায়। মশাই, এই চলুন চলুন, আর নয়, এ দেশে আর এক মুহূর্ত না। এই আপনার বিলেত, দুতুর সারা শহরটায় দেখবার মতো কিচ্ছু নেই। এর চেয়ে আমাদের কলকাতা ভালো, ঢের ঢের ভালো। এখন চলুন। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প কলকাতার হালচাল। শ্রীমান গোবর্ধনের চরিত্রে উন্মেষ গাঙ্গুলি, কচুয়ানের চরিত্রে শুভজিৎ, ভিখিরির চরিত্রে অর্ক গোস্বামী, সেলুনওয়ালার চরিত্রে সম্রাট মুখার্জি, পৃথ্বীশ রায়ের চরিত্রে দত্তাত্রেয় চ্যাটার্জি, খোকার চরিত্রে মিমি, ডেন্টিস্ট, খবর কাগজ বিক্রেতা এবং মুকুলের চরিত্রে ছন্দক চৌধুরী, গল্পের সূত্রধর এবং হর্ষবর্ধনের চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। বাংলা সাহিত্যে নানান মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। কলকাতার হালচাল পার্ট 1, পার্ট 2 আলাদা প্লেলিস্ট তৈরি করা হয়েছে চ্যানেলে। পুরো গল্প উপভোগ করুন এবং অবশ্যই আমাদের কমেন্টসে জানান আপনাদের কেমন লাগছে। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার বন্ধুদের সঙ্গে। ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে অথবা চ্যানেল মেম্বারশিপ নিয়ে আমাদের আর্থিক সাহায্যও করতে পারেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আমি প্রীতম গাঙ্গুলি আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।